ওকে, আমরা শুরু করি। শতকরা। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো, এটা আমরা আমাদের আগে কোর্সে কিন্তু আমরা অ্যানাউন্স করেছি। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব পুরো ক্লাসটাই বাংলায় নিতে, কারণ এখানে ওই যেমন ব্যাংক জবের কোয়েশ্চেনগুলি থাকে ইংলিশে, বিসিএসে থাকে বাংলায়, প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন এগুলি থাকে বাংলায়। যেহেতু আমাদের কোর্সটা সবার জন্যে, ওই হিসাবে আমরা যাচ্ছি হলো পুরোপুরি বাংলায় যাওয়ার চেষ্টা করব, পাশাপাশি টেকনিক্যাল টার্মগুলো আমরা ইংলিশ ইউজ করব। ওকে, সো শতকরা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এটা তো অনেকেই আমাদের ধারণা আছে, আগেও ক্লাস করে আসছি। শতকরা মূল ব্যাপারটা হলো প্রতি একশোতে, প্রতি শতে অথবা প্রতি একশোতে, প্রতি একশোতে, একদম অ্যাজ ইউজুয়াল বাংলা যদি আমরা বলি প্রতি একশোতে, এইটা মানে হলো শতকরা। তাহলে জিস্ট ব্যাপারটা আপনাকে আলোচনায় আসতে হবে বা জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে শতকরা বলতেই আমরা মিন করি একশোর মধ্যে কত। যেমন তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, একশোতে কত, যেহেতু তাহলে একশোর ভাগ, তাহলে একশোতে কত, সাপোজ একশোতে কত, তাহলে এরকম লিখতে পারি শতকরা মানে 100/1, 100/1। এই শতকরার জন্যে আমরা একটা চিহ্ন ইউজ করি, চিহ্ন ব্যবহার করি। সেই চিহ্নটাকে কি বলি, যেরকম আমরা ভাগ, গুণ, যোগ, বিয়োগ এরকম চিহ্নগুলো ইউজ করি, এরকম একটা সাইন আছে, চিহ্ন আছে, এটার চিহ্নটা হলো এরকম পার্সেন্টেজ সাইন। তাহলে এখন সহজভাবে আমরা বলতে পারি এই শতকরা বলতেই আমরা মিন করতেছি কি বোঝাইতেছি হলো 100/1 বা প্রতি একশোতে, প্রতি একশোতে। এখন শতকরা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, তাহলে আমি কয়েকটা লিখতেছি, দেখি এটা। ধরেন আমরা যদি শতকরায় লিখতাম, শতকরায় লিখুন, ধরেন 33, নিচে দিলাম 100, 100/33, 100/1, 100/7। এটা যদি শতকরায় লিখতাম তাহলে আমরা কি লিখতে পারবো, একটু আগেই বলছি শতকরা মানে একশোতে কত, তাহলে এটা একশোতে কত, 33, তাহলে শতকরা হিসাবে আমরা বলতে পারবো 33%। এটা একশোতে কত, 1, তাহলে এটাকে বলতে পারবো আমরা 1%। শতকরা এটা একশোতে কত, 7, তাহলে এটাকে বলতে পারবো 7%। তাহলে মোট কথা শতকরায় যদি আমাকে লিখতে বলে, এর মানে একশোতে চিন্তা করতে হবে। তাহলে 100/33, 100/1, 100/7, এটা মানে হলো 33%, এটা মানে 1%, এটা হলো 7%। আচ্ছা স্যার, এখন যদি এইরকম লিখতাম, যদি আমি এরকম যদি লিখতাম, আমি যদি বলতাম এটা শতকরায় লিখুন, শতকরা মানে কিসের সাথে জড়িত, কি কি রিলেটেড চিন্তা করবেন আপনি, 100, তাহলে আপনাকে এটাকে 100 বানাইতে হবে। এটা যদি 100 বানায় কি করবেন, 2 দিয়ে গুণ করলেই তো 100 হয়ে যাবে। আচ্ছা, একটা ভগ্নাংশ, এটা কি শুধু নিচে গুণ করলে হবে, উপরেও গুণ করা লাগবে, তাহলে এটা হবে 2, 2টা যদি গুণ করে এটা পাবেন 66, নিচে পাবেন 100, যে একটু আগে তো লিখছিলাম, তাহলে তো এখন বুঝে গেছি আমরা, এটা মানে হলো 66%। শতকরায় মানে সাইন যদি আমরা দিই তাহলে এটা কত পাবেন, 66%। একইভাবে ধরুন অন্য একটাও যদি লিখি 5/1, এখন 5/1 যদি থাকে, এখন যদি আপনি এটা শতকরায় লিখতে চান তাহলে কি লিখবেন, শতকরায় লিখলে এটা কি শতকরা হয়েছে, শতকরা হয় না। কি টার্গেট, টার্গেট হলো আপনাকে বানাইতে হবে কি 100, তাহলে 100 যদি বানাই, এটাকে 20 দিয়ে গুণ করবেন, এটাকে 20 দিয়ে গুণ করবেন, 20 দিয়ে যদি গুণ করে উপরে পাবো 20, নিচে পাবো 100, এর মানে 20%। এর মানে শতকরার লেখার ব্যাপারটা এটা লিখে দেখাইলাম, মানে হলো যাতে জিনিসটা আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়। কিসের জন্যে, শতকরা মানেই 100, শতকরা মানে কি 100/1 সামথিং, তাহলে 100/33, 100/1, 100/7, 100, এটা আমি 100 বানাইছি, আবার এটাকেও 100 বানাইছি। ওকে, আচ্ছা, শতকরার রিলেটেড আরও কিছু বেসিক আমরা দেখব, দেখে তারপরে অঙ্কে যাব। শতকরার এখানে একটা জরুরি ব্যাপার হলো শতকরায় পরিবর্তন করতে হয়, শতকরা থেকে ভগ্নাংশে যেতে হয়,
ভগ্নাংশ থেকে শতকরা যেতে হয়, শতকরা থেকে দশমিক ভগ্নাংশে আসতে হয়। এইটা অ্যাকচুয়ালি কীভাবে আসে এইখান থেকে একটা জিনিস দেখব আমরা। শতকরা থেকে যদি আমরা ভগ্নাংশ থেকে যদি শতকরায় যাই, খেয়াল করেন পরিবর্তন কিভাবে করি আমরা। ভগ্নাংশ থেকে শতকরা, শতকরা এটা অলরেডি বুঝে গেছি আমরা। ভগ্নাংশ থেকে শতকরা যদি যেতে চাই, ধরেন প্রথমত 10/1, 10/1 এটা একটা ভগ্নাংশ, এটা কি বানাবেন? শতকরা বানাবেন। শতকরা মানেই কি চিন্তা করবেন আপনি? 100 সামথিং, মানে সব সময় চিন্তা করবেন 100 কোনোভাবে যাওয়া যায় কিনা। আচ্ছা 100 যদি যেতে চাই, এটা তো 100 হিসেবে নাই, এটা তো আগেরটাতেও দেখছি আমরা, তাহলে এটাকে 100 বানাইতে হবে। যে ভগ্নাংশটাকে আমি শতকরা বানাইতেছি, তাহলে এটা লিখবো 10, এটা 10 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে তো পেয়ে যাব এটা হবে 100, উপরে পাবেন 10, এই মানে 10%। তাহলে 10/1কে যদি আমরা ভগ্নাংশ ছিল, এটাকে যদি শতকরাতে আমি কনভার্ট করতে চাই, শতকরা যদি বানাইতে চাই, তাহলে টার্গেট কি? টার্গেটই হলো আপনি 100 বানাবেন। তাহলে 100 বানাইলাম, এই যে 100 দিয়ে যদি 100 বানানোর জন্য যেহেতু 10 ছিল, 10 দিয়ে গুণ করলে কিন্তু 100 হয়ে যায় ভগ্নাংশর নিচেরটা, হরটা। তাহলে শুধু হরটারে তো 10 দিয়ে গুণ করলে হবে না, লবটারেও গুণ করতে হবে। সো পেয়ে যাবেন এটা কত পার্সেন্ট? 10%। এরকম আরও 2-1টা ভগ্নাংশ দেখি আমরা। ধরেন 5/3, 5/3, এটাকে কি করতে চাই আমরা? শতকরায় বানাইতে চাই। সো টার্গেট কি? টার্গেট হলো কোনোভাবে 100 সামথিং আসতে হবে। 100 সামথিং যদি হয়, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করলেই তো 100 হয়ে যায়। এখন এটা উপরে ঠিক আগের মতো 20 দিয়ে গুণ করতে হবে, তাই এটা পাবো 100, নিচে পাবেন কত? 60, তো এটা পাবেন হলো 60%। আরও 2-1টা দেখেন। 20/1, 20/1, এটাকে যদি আমরা শতকরায় যেতে চাই, তাহলে কি করব? শতকরায় এটা গুণ করব 5 দিয়ে, এটাকে 5 দিয়ে, তাহলে পাবেন 105, তাহলে পাবেন হলো 5%। এটা কি দেখলাম আমরা? ভগ্নাংশ থেকে শতকরায় কিভাবে গেলাম, ভগ্নাংশ থেকে শতকরায়। এখন এটার উল্টাটা যদি থাকতো, শতকরা থেকে যদি ভগ্নাংশে আসতে বলতো আপনারা, তাহলে কি করতেন? শতকরা থেকে ভগ্নাংশ দেখেন, শতকরা থেকে ভগ্নাংশ, এটা কিন্তু খুব জরুরি। কারণ এই কনভার্সনটা কিন্তু, এই যে পরিবর্তন করতে হয় যেটা, এটা কিন্তু আপনার অঙ্কে কোনো না কোনো অঙ্কে ব্যাপারটা কাজে লাগাইতে হয়। ধরেন এরকম আগেই লেখা আছে 25%, 25%। আচ্ছা 25% যখন আছে, এটা যখন আগে ছিল, আগের রূপটা কী ছিল স্যার? আগের রূপটা এরকম ছিল না, এইরকম ছিল না। যখন এরকম থাকে তখন তো এইটা লিখি আমরা, তাহলে ডেফিনেটলি 25% মানে এইটা। আমি কেন বলতেছি খেয়াল করেন, আমি কিন্তু ইচ্ছা করলে বলতে পারতাম 100 দিয়ে ভাগ করেন, বা আগে বলতে পারতাম 100 দিয়ে গুণ করেন, ওই ভাগ গুণে যাচ্ছি না। আপনি বাস্তবে এটা চিন্তা করেন, 100 সামথিং মানে হলো শতকরা, 100 সামথিং মানে শতকরা। তাহলে 25% যে ছিল, এটা মানে আগের চেহারাটা তো ছিল এরকম, এই যে 100 ছিল নিচে, উপরে ছিল 25। যদি আগে এইটা লিখতাম, তাহলে আপনি বলতে পারতেন স্যার এটা 25%। তাহলে এখন তো তাই লিখছি আমি। এখন কি লাগবে আপনার? এটার ভগ্নাংশ বানাবেন, এটা তো অলরেডি ভগ্নাংশ হয়েছে। এখন যদি আরও ছোট করতে চান, করতে পারবেন। তো এটা হলো 4×25 100, তাহলে পাবেন 4/1, 4/1। আরও 2-1টা দেখি। ধরেন 5%, 5%, তাহলে কি করবেন? এই যে শতকরা, এই সাইনটা মানেই এটার জন্যই চিন্তা করবেন 100 সামথিং, সংখ্যাটা কত আছে? 5, এই তো ভগ্নাংশ হইল। তাহলে এটাকে কাটবেন কত দিয়ে? 20 দিয়ে। ছোট হইল একটু, আগে যা ছিল তাও কিন্তু একটা ভগ্নাংশ ছিল। এখন ভগ্নাংশটা যত ছোট বানানো যায় ওই হিসাবে নিচ্ছে, তাহলে এটা 20/1। আরেকটা দেখি 70%, ধরেন 70%, এটাকে যদি আপনি ভগ্নাংশে যেতেন, তাহলে লিখতেন 100, উপরে লিখতেন 70, 0 কেটে দেন। 0 কাটা যায় না কিন্তু অ্যাকচুয়ালি আমরা কী করি? অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করি। কী করি? এটা 10 দিয়ে ভাগ করি। ওকে, বাস্তবে ব্যাপারটা কি হয়? আমরা তো অনেকেই করি কি 0 কেটে দিই। 0 আসলে কাটা যায় না। 170, এটার অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করলে এটা হয় 7, 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10/7। এর মানে মোট কথা আগেরটা দেখছি আমরা কি ভগ্নাংশ থেকে শতকরা দেখলাম, শতকরা থেকে ভগ্নাংশে গেছি। টার্গেট কি? টার্গেট হলো আপনার গেমিংটা হলো 100কে নিয়ে। গেমিংটা কাকে নিয়ে? 100কে নিয়ে। কোনো না কোনোভাবে আপনি 100 বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার
যা চাচ্ছেন আপনি আপনার ডিজায়ারটা কিন্তু চলে আসবে। আর একটু দেখি শতকরা থেকে আমরা এই বেসিক আলোচনাটা করে অন্যদিকে অঙ্কে চলে যাব সরাসরি। দশমিক ভগ্নাংশ লেকচার শিট কি আছে আপনাদের হাতে? শতকরা থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে যাব? শতকরা থেকে দশমিকে যাওয়া মানে ওই যে মূল থিমটা কিন্তু একই রকম, মাথায় রাখেন 32%। এখন এই 32%কে একটু আগে কি লিখছিলাম আমরা? এরকম না? এটা মানে তো যে 100/32। এখন কি চাই, এটাকে কিসে বানাইতে হবে আপনাকে? দশমিক ভগ্নাংশে। কি বানাইবেন? দশমিক ভগ্নাংশ মানে তাহলে 100 দিয়ে ভাগ করা। 100 দিয়ে ভাগ করার নিয়ম সহজে বলতেছে, খেয়াল করেন। আপনি যদি এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করেন, 100-র সাথে জিরো আছে কয়টা? 2টা। যখন আপনি ভাগ করবেন, যে কয়টা জিরো দিয়ে ভাগ করার নিয়ম হলো, ভালো করে খেয়াল করেন বলতেছি, জিরো দিয়ে ভাগ করার নিয়ম হলো যে কয়টা জিরো তত ঘর দশমিকটা বামে দিয়ে দিবেন, তত ঘর আগে একটা দশমিক দিতে হবে। যদি দশমিক থাকে তাহলে দশমিকটা তত ঘর বামে সরে যাবে, আর যদি দশমিক না থাকে তাহলে ওই সংখ্যাগুলো শুধু জিরোগুলা চিন্তা করুন। একটা জিরো, দুইটা জিরো, উপরে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা। আবার বলতেছি, একটা জিরো, দুইটা জিরো, উপরে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা। তাহলে এই দুইটা সংখ্যার আগে একটা দশমিক দিলেই হয়। তাহলে দশমিকের আগে একটা জিরো দেই, কেন দেয়? এটা বেশিরভাগ জানেন দেখতে সুন্দর লাগে, এই নাহলে খালি লাগে কীরকম যেন। এই ধরনের আমি যদি এরকম লিখতাম 0.32, কেমন যেন লাগতেছে, একটু খালি। তাহলে ঠিক আছে, একটু সুন্দর লেখার জন্য অর্নামেন্ট দিয়ে দিলাম, একটু সামনে একটা জিরো দিয়ে দিই। এই জিরো দিলে ব্যাপারটা সুন্দর হয়। ঠিক আছে, এটা যেহেতু আসছে প্রাসঙ্গিক, এটা যদি আমি এরকম থাকতো, ধরেন এরকম যদি থাকতো, তাহলে কি লিখতেন আপনি? 1 2 3, কটা জিরো? 3টা জিরো। তাহলে কটা ঘর আছে? একটা, দুইটা। তাহলে যেহেতু 2টা ঘর আছে, আপনার আর একটা ঘর লাগবে, জিরো দিয়ে আর একটা ঘর। দশমিক অর্নামেন্টের জন্য সামনে আর একটা জিরো দিয়ে দেন, তাহলে তো সুন্দর হয়। ওকে, তাহলে দশমিক ভগ্নাংশে যদি যেতে চাই আমরা, তাহলে কিভাবে হিসাব করি? এটাকে জাস্ট ভগ্নাংশ আকারে যা ছিল তাই, এটা না রেখে আমরা দশমিক একটা নিয়ে আসবো। দশমিক নিয়ে আসার নিয়ম হলো, যেহেতু 2টা জিরো, 2 ঘর আগে দশমিকটা দেওয়া লাগবে। 32.0। আর স্যার এখন যদি এরকম বলতাম আপনারা 7%, তাহলে আপনি কি লিখতেন? এটা অলরেডি আমরা শিখে গেছি, 7 এরকম লিখতাম। কারণ কয়টা জিরো? 2টা জিরো। ঘর আছে কয়টা? একটা। তাহলে আরেকটা লাগবে, এই যে 2টা হলো। এখন দিলাম একটা দশমিক, এই হলো জিরো। তাহলে এই যে এইটা কেন দেই? ওই যে একটু আগেই বললাম, এটা মানে সুন্দর দেখায়। এইভাবে যে কোনো সংখ্যা থাকুক না, সমস্যা নেই। দুই অঙ্কের হইতে পারে, 3 অঙ্কের হইতে পারে, আমরা কি করতে পারবো? শতকরা থেকে দশমিক ভগ্নাংশে যেতে পারবো। আবার একইভাবে দশমিক ভগ্নাংশ থেকে আমরা শতকরাও যেতে পারতাম। আচ্ছা, এখন শতকরা অ্যাকচুয়ালি আমরা কিভাবে হিসাব করি? শতকরার হিসাব কিভাবে হিসাব করি খেয়াল করেন। যদি আপনাকে এরকম একটা বলতাম 25/50 এর শতকরা কত? 25/50 এর শতকরা কত? তাহলে এই যে 25/50 এর কোন সংখ্যাটার? 50 এর কত? শতকরা কত? তাহলে শতকরা কত? এমনি নর্মালি যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আছে ধরেন 25-এর মধ্যে অ্যাকচুয়ালি কত জিনিসটা, 50-এর মধ্যে 25, তাহলে 50-এর মধ্যে 25 যদি হয়, একদম ছোটদের মতো যদি আপনি ঐকিক নিয়ম চিন্তা করতেন, তাহলে এরকম যাইতেন। 50-এর মধ্যে যদি হয় 25, 1-এর মধ্যে কত? 100-এর মধ্যে কত? তাহলে 100-এর মধ্যে কত? 25, 100, এটা যদি কেটে দেন পাবেন 2, তাহলে পাবেন 50। তাহলে এর মানে পরিবর্তনটা কিসে নিয়ে গেছি আমি? 100-তে নিয়ে গেছি। 100-তে নিয়ে যাওয়া মানে কি হবে? আপনাকে শতকরায় চলে যাবে। অথবা এই জিনিসটা আমরা কিভাবে যেতে পারবো সহজে? এটা তো একদম ট্রেডিশনাল ওয়েতে গেলাম। 50-এর মধ্যে আছে 25, 1-এর মধ্যে হইলে হয় কত? 100-এর মধ্যে কত? এর মানে 50-এ এটাই যদি আপনাকে ভগ্নাংশ হিসেবে লিখতে বলতাম, তাহলে কি লিখতেন আপনি? তাহলে নিচে লিখতেন 25, 50, উপরে লিখতেন 25। এই দেখেন 50-এর মধ্যে 25, 50-এর মধ্যে 25, তাহলে 100-এর মধ্যে কত? তাহলে 100-এর মধ্যে কত হবে? 50। আর এমনিতে তো বোঝাই যাচ্ছে 25-এর 50%।
তাহলে কিভাবে যায় এটা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় আপনাকে চিন্তা করা লাগবে। সব সময় একটা জিনিস চিন্তা করবেন, দুইটা সংখ্যা, দুইটা পরিমাণ বা দুইটা জনসংখ্যা, দুইজনের বয়স, দুইজনের বেতন, এইভাবে যদি আপনাকে একটার আর একটার শতকরার পরিবর্তন করতে হয় বা শতকরা কোনটার সাপেক্ষে কত, তাহলে আপনি সব সময় চিন্তা করবেন যার সাপেক্ষে সেইটা যাবে নিচে, যার সাপেক্ষে সেটা যাবে নিচে, আর যেটা ক্যালকুলেট করতে সাপোজ এক্স, এটা 100 দিয়ে গুণ করলে কিন্তু আপনি কি পেয়ে যাবেন, এটা শতকরা পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ অনেকে কমেন্টে লিখতেছেন অ্যান্সার। ওকে, নাও আমরা এখন যাচ্ছি সরাসরি আমাদের লেকচার শিটে। লেকচার শিটটা যদি সবার কাছে থাকে তাহলে আর আমি কোশ্চেনটা লিখবো না। আপনারা একটু কাইন্ডলি কমেন্টে একটু বলেন। আমরা লেকচার শিটটা গ্রুপে কিন্তু দিয়েছি, আমি গ্রুপে দেয়া আছে দেখেন। যদি লেকচার শিটটা সবার কাছে থাকে তাহলে প্রশ্নটা লেখা লাগবে না, অনেকগুলি কোশ্চেন কিন্তু। তাহলে প্রশ্নগুলো যদি না লেখা লাগে তাহলে কিন্তু আমরা কুইক যেতে পারবো। আপনারা একটু বলেন যে ওই প্রশ্ন লেখা লাগবে কিনা বোর্ডে, নাকি লেকচার শিট আছে প্রত্যেকের, সবার কাছে যদি লেকচার শিট থাকে তাহলে কিন্তু আর প্রশ্নে যাব না, আমি মানে লিখবো না বোর্ডে। বলেন। না স্যার বলতে কি লেখা লাগবে না নাকি লাগবে না, স্পেসিফিক বলেন। লেখা লাগবে না, না লেকচার শিট নাই? লেখা লাগবে না নাকি লেকচার শিট নাই? নাই স্যার, নাই স্যার। ওকে, তাহলে তো বোর্ডে লিখতে হবে, গ্রুপে কিন্তু দেয়া আছে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা লিখতেছি, লিখে লিখে যাব। ওকে, লেকচার শিটে কিন্তু অনেক বড় কিন্তু এবং লেকচার শিটের প্যাটার্নটা আমি বলি আপনাকে। আমাদের আগের লেকচার শিটগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটা লেকচার শিটে কিন্তু আমাদের প্রচুর সমৃদ্ধ। কিন্তু এখানে ধরেন অনেক কোশ্চেন দেয়া আছে, আপনার অনেক সলভ করে দেয়া আছে, বাড়ির কাজের জন্য অনেক অঙ্ক আছে ওখানে দেয়া আছে। যারা কোর্সে, এটা লেকচার শিটগুলো তো ফাইনালি পাবে হলো যারা কোর্সে ভর্তি হয়েছে। কিন্তু আজকে আমরা শুধুমাত্র ক্লাস ডিসকাশনটা পিডিএফ আকারে বোর্ডের ইয়েতে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, দেখেন এখান থেকে। আচ্ছা, আমরা যাচ্ছি হলো একটা প্রশ্ন দিয়ে যাই, সরাসরি কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1 একদম সিরিয়ালি যাচ্ছে আমি। দেখেন প্রশ্ন 1, আমি 2 মিনিট সময় দিচ্ছি, যারা ক্লাস করতেছেন কাইন্ডলি আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনি কাগজ কলম সাথে নিয়ে বসেন, একটু খেটে খান। দেখা যাচ্ছে অনেক সময় ঝামেলা হয় কি, আমরা খালি শুধুমাত্র স্যার বলতেছে, ভিডিও তো আসেই, লেকচার এটা তো পরে জানবোই, শুনি, আর তো মনে হয় সহজ জিনিসই। আপনি ম্যাথ মানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন তত ব্যাপারটা ভালো আপনার আয়ত্তে আসবে। ওই হিসেবে কাগজ কলম নিয়ে বসেন, তাহলে সুবিধা হবে। ওকে, খালি আমি লিখবো আর আপনি বসে থাকবেন, এটা হবে না। ওকে, 5-এর কত শতাংশ? দেখেন 5-এর, এখন আমরা অঙ্কের পাশাপাশি আমরা করব কি নিয়মগুলি আলোচনা করব। 5-এর কত শতাংশ, 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ 7 হবে? প্রশ্নটা দেখেন, 5-এর কত শতাংশ 7 হবে? এই কারণে যে কোনো পরীক্ষার জন্য আপনার জরুরি হলো প্রশ্নটা বুঝতে পারা। অনেক সময় হয় কি আমরা প্রশ্নটা বুঝতে পারি না। দেখেন এইটারই আর একটা রূপ বলতেছি আমি, 5-এর কত শতাংশ 7 হবে, মানে কি আমরা এটাও বলতে পারি 7 5-এর শতকরা কত? একই কথা কিনা দেখেন, আমাকে বলছিল 5-এর কত শতাংশ 7 হবে, এর মানেই তো এটা অ্যাকচুয়ালি 7 5-এর শতকরা কত, 5 7-এর শতকরা কত। প্রশ্ন বুঝতে পারাটা কিন্তু জরুরি। প্রশ্ন যেহেতু আমরা বুঝতে পারি না, এই কারণে অনেক অঙ্ক আমাদের হাতছাড়া হয়ে যায়। তাহলে 7 5-এর শতকরা কত কিভাবে লিখবো আমরা? তাহলে ওই 7 5-এর শতকরা কত, আপনি যদি এটা ভগ্নাংশ হিসেবে লিখতেন তাহলে কি লিখতেন? আপনি এরকম লিখতেন না, এরকম লেখা লাগতো না। এখন এইটারে কি বানাইতে চাই আমরা? শতকরা বানাইতে চাই। এখন যদি আপনি এটা শতকরা বানাইতে চান, একটু আগে শিখছে কিন্তু স্যার, খেয়াল করেন, আমি কিন্তু আপনাকে এইটা বলতেছি না 100 দিয়ে গুণ করেন 100 দিয়ে ভাগ করেন, 100 দিয়ে গুণ করেন 100 দিয়ে ভাগ করে, ওটা ঠিকই আছে, ওইদিকে যাচ্ছি না আমরা। কিন্তু আপনাকে টার্গেট নিতে কি বলছিলাম?
আমি বলছিলাম না 100 বানানোর চেষ্টা করেন, তাহলে 100 যদি বানাই, এটারে 20 দিয়ে গুণ করব, এটারে তো 20 দিয়ে গুণ করলেও 100 হয়ে যায়। তাহলে আপনি এটা বলতে পারবেন না এটা হবে হলো 100 আর নিচেরটা হবে 140। এখন যদি 140 বলতো, এটা শতকরায় লিখলে আপনি কত লিখতেন? 140% লিখতেন। কত লিখতাম? 140%। এখন শতকরাকে খালি 100 পর্যন্ত হয় নাকি বেশিও হইতে পারে? বেশিও হইতে পারে, 1000%ও হইতে পারে, কিন্তু যে আমরাও শুধুমাত্র 100 পর্যন্ত থেমে যাই। তাহলে এখন একটা সংখ্যার সাপেক্ষে যদি আরেকটা সংখ্যার শতকরা হিসাব করতে বলে, তাহলে ব্যাপারটা কিভাবে যেতে হবে? যে আমি আপনার যেটা বলছি, অঙ্কটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি না দেখে অনেক সময় হয় না। একই রকম প্রশ্ন দেখেন, জাস্ট একই রকম দুইটা করে দিচ্ছি। 2 এর একই প্রশ্ন দেখেন, 2 এর কত শতাংশ, যাই বলুক সে, কত শতাংশ 8 হবে। 2 এর কত শতাংশ 8 হবে। এখন আর বাকিটা লিখতেছি না। এর মানে কি 8 2 এর কত শতাংশ? 8 2 এর শতকরা কত? তাহলে 2 এর কত শতাংশ 8 হবে, এর মানে কি 2 8, এরকম না ব্যাপারটা? এখন আপনি কত দিবেন? এটা 100 দিয়ে গুণ করেন যদি গুণের হিসাবে যেতেন, অথবা আপনি কি করবেন, এটা এরকম লেখেন, এটা 100 বানানোর জন্য কি করা লাগবে? এটা লিখবেন 50, এখানে লিখবেন 50, তাহলে তো পেয়ে যাবেন। এটা 100, নিচে হবে কত? 400। 100 তাহলে হলো 400%। কত পার্সেন্ট? 400%। আর কিছু কিছু টেকনিক এমনিকে আপনাকে ডেভেলপ করতে হবে, এগুলো পরীক্ষায় আসছে কিন্তু এরকম প্রশ্ন। আচ্ছা দেখেন তো, এইটার কত শতক 8 না? আচ্ছা আমি যদি আপনি বললো 2 এর শতকরা কত? 2 এর শতকরা কত মানে কি? 2 একই সংখ্যাটা নিয়েছি না আমি, একই সংখ্যাটা নেওয়া মানে তো এটা হলো 100%। কত পার্সেন্ট? 100%। আমি যদি বলতাম 4 2 এর শতকরা কত, তাহলে 4 হলো 2 এর ডাবল, তাহলে এটা বলতেন 200%। কত পার্সেন্ট বলতেন? 200%। কিন্তু এইটাই সে বলছে 8 2 এর শতকরা কত? 4 গুণ। 4 গুণ মানে তো হলো 400%। 4 গুণ মানে 400%। যত গুণ তাহলে তত পার্সেন্ট, যত গুণ তত শতকরা নিলেই তো হচ্ছে। 2 গুণ হওয়া মানে 200%, 3 গুণ হওয়া মানে 300%, 4 গুণ হওয়া মানে 400% হবে। আচ্ছা 3 নাম্বারটা সেম, 3 নাম্বারটা হোমওয়ার্ক করবেন। 4 কোশ্চেন নাম্বার 4-এ যাচ্ছি, যেহেতু আমি লেকচার শিট ফলো করে যাচ্ছি। 3 নাম্বারটা হলো হোমওয়ার্ক। 0.50কে শতকরায় প্রকাশ করুন। শতকরায় প্রকাশ করো। তাহলে 0.50, এই 0.50 এটা মানে কি? এটা না যে একটু আগে যদি আপনাকে এরকম বলতাম তাহলে এটা লিখতেন না? যদি আমি এইটা লিখতাম তাহলে তো আপনি এইটা পাইতেন। এটা মানেই তো হলো ওই যে শতকরা থেকে দশমিকে যে গিয়েছিলাম আমরা। অথবা ওইভাবে চিন্তা করেন, ওই যে আমরা ছোট সময় শিখছি দশমিকের জন্য 1, যে কয়টা ঘর দশমিকের পরে সেই কয়টা 0, দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কয়টা ঘর, সংখ্যা না কিন্তু, অনেকেই চিন্তা যে কয়টা সংখ্যা তো নাও থাকতে পারে, দশমিকের পরে একটা 0 দিয়া সংখ্যাটা দূরে থাকতে পারে। দশমিকের পরে যে কয়টা ঘর মানে যে কয়টা প্লেস, তাহলে কয়টা? 1টা 2টা, তাহলে 2টা 0 50। তাহলে এখন তো এটা হয়ে গেছে দশমিক এত যে শতকরা যদি প্রকাশ করি, এখন শতকরায় প্রকাশ করলে এইটা মানেই তো আপনি এখন বলতে পারবেন এটা মানে 50%। এটা মানে কত পার্সেন্ট? 50%। এগুলো খুব একদমই ছোট ছোট জিনিস, তো এই কারণে সময় কম নিতেছি, একটু দ্রুত যাচ্ছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5। 5-8টা তো আপনারা আগেই করছেন। দেখেন এই যে 35%কে এতকে দশমিক ভগ্নাংশে, না হ্যাঁ দশমিক ভগ্নাংশে, এটা তো আগের আমার উদাহরণে দেখাইছি। দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কত পাবেন? 35%। তাহলে 35% মানে এরকম লিখবেন 135 মানে 0.35। আমি 32 দিয়ে দেখাইছিলাম, কথা কিন্তু একই। 6 নাম্বারটা হোমওয়ার্ক সেম। 75% মানে কত? এটা আপনাকে লিখতে বলছে, অপশনটা যেভাবে থাকবে সেই অনুযায়ী যাবেন। যদি দশমিকে থাকে দশমিকটা দাগাবেন, যদি ফ্র্যাকশনে থাকে ফ্র্যাকশনটা দাগাবেন। 7-এরটা হোমওয়ার্ক। 8 নাম্বারটাতে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 8। 8-এরটা কি? 60 এর, স্যার দেখেন 60 এর 150% সমান কত?
সমান কত? তাহলে 60 এর 150%, 60 এর 150%, তাহলে 60 এর মানে গুণ, এর মানে কি গুণ 150% মানে এই যে এরকম লিখবেন আপনি, 150% মানে তো হলো এইটা, এই যে 150%, পার্সেন্ট মানেই 100। তাহলে এখন চিন্তা করবেন এটা কত পাবেন আপনি, কাটাকাটি দিলে একটা দুইটা ক্যান্সেল, এমনি নর্মালি কিন্তু কাটতেছি, কিন্তু এইভাবে কিন্তু মানে লজিক্যাল হইলেও কিন্তু আপনি জিরো জিরো কাটা যায় না, কিন্তু কাটতে পারেন না। কী করতেছে অ্যাকচুয়ালি, এটা যদি 10 দিয়ে ভাগ করতেন তাহলে পাইতেন 10, এটা পাইতেন 15, ওইভাবে যে যেত, কিন্তু যেহেতু আমরা এমনি নর্মালি দেখাইতেছি, তাহলে এখানে পাবেন 6 গুণন 15, তাহলে কত পাবেন, 6 15 90। তাহলে আনসার কত হবে, 60 এর 150%, 60 এর 150% কত হবে, 90। এখন একটা আইডিয়া খেয়াল করেন, যদিও আমরা শিখতেছি কি বেসিক ম্যাথস, একদম ট্রেডিশনালি ভেঙে দেখাবো, তারপরেও এক্সাম অ্যাপ্রোচটা তো আপনার জানা থাকতে হবে। যদি এক্সাম অ্যাপ্রোচটা আপনি জানেন তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। আচ্ছা, আমি যদি আপনাকে এরকম বলতাম, দেখেন তো 60 এর 100% যদি আপনাকে নিতে বলতাম, 60 এর 100% মানে কি, কোনো একটা সংখ্যার 100% মানে তো হলো ওই সংখ্যাটাই, 60 এর 100% মানে ওই সংখ্যাটা। অথবা 60 এর যদি আপনাকে 50% বলতাম, 50% মানে হলো অর্ধেক, 50% মানে হাফ, তাহলে 60 এর হাফ কত, 30, তাহলে পাইতেন কত, এই যে 90 পাইতেন, এটা একটা ওয়ে। অথবা স্যার এইভাবে চিন্তা করেন তো, 150% মানে আপনাকে যদি আমি ভগ্নাংশ বানাইতে বলতাম, এই যে 150%, আমি যে একটু আগে যে বলছিলাম এটার ভগ্নাংশ বানান, তাহলে আপনি কি লিখতেন, এরকম লিখতেন না, এরকম লেখা লাগতো না আপনাকে, এখানে লিখতেন 3, এটা লিখতেন 2, 50 যদি ভাগ করি, এরকম না ঘটনাটা, দেয়ার না। এখন এইটাই কার, কিসের, 60 না, তাহলে 60 সাথে এইটা দিয়ে গুণ করেন, তাও তো হবে, তাও হয় 90। ওকে, আরও সহজে চিন্তা করি, 150% মানে হলো 1.5 গুণ, আগে যেরকম আমরা বলছিলাম, 200% মানে হলো 2 গুণ, 300% মানে হলো 3 গুণ, 400% মানে হলো 4 গুণ, তাহলে 150% মানে যদি 1.5 গুণ হয়, তাহলে এই কথাটাই ঘুরাই লিখতেছি, আইডিয়াটা খেয়াল করেন, 60 এর 1.5 গুণ কত, 1.5 গুণ কত, একটা প্রশ্নকে কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতেছি, আপনাকে কিন্তু এই ব্যাপারটা ডেভেলপ করাটা শিখতে হবে, কিভাবে আপনি দ্রুত চিন্তা করবেন। আমি কিন্তু ট্রেডিশনালি আগে দেখাইছি, কিন্তু এখন যাবো হলো এক্সাম অ্যাপ্রোচে। আপনার তো ইন এসেন্স বেসিক ম্যাথ করে কি করবেন, ম্যাথের মাস্টার বা ম্যাথের আমি বেসিক ম্যাথ জানি এটা, নাকি চাকরি করবো, আমাদের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হলো তো আমার যাতে আমি জবে যেন আনসার করতে পারি, বিসিএস হোক, ব্যাংক জব হোক, শিক্ষক নিবন্ধন হোক, প্রাইমারি হোক, সরাসরি যেন সহজে যেন আনসার করতে। 60 এর 1.5 গুণ কত, তাহলে 60 এর 1.5 গুণ কত, এটা তো একদম ছোটো বাচ্চাদের মধ্যে হিসাব করা লাগে না, 60 এর 1.5 গুণ মানে তো 90, 60 এর 1.5 গুণ মানে কত, 90। তাহলে আপনাকে এই আইডিয়াগুলোও কিন্তু অ্যাকচুয়ালি ওই পাশাপাশি ডেভেলপ করতে হবে, এক্সাম অ্যাপ্রোচটাতে যেতে হবে। আমরা কত করলাম, 8 করলাম, 9টা হোমওয়ার্ক, সেম একই জিনিস, কিন্তু ওখানে লেখা আছে 66 লিটারের 1.2% কত, সেম এটা বাসায় করেন আপনারা। 10 যাচ্ছে, 10, কোয়েশ্চেন নাম্বার 10, 10 এর 30% কোন সংখ্যার 10%, 10 এর 30% কোন সংখ্যার 10%। ওকে, আবার পড়তেছি, ওই যে বারবার বলতেছি, কিন্তু প্রশ্নটা কিন্তু অনেক সময় ঝামেলা হয়, এবার প্রশ্ন একটু ল্যাঙ্গুয়েজের একটু মাইরপেস থাকে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তাহলে 10 এর 30% কোন সংখ্যার 10%, আগে আপনি প্রশ্নটা ডিসেকশন করেন, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। স্যার এই পর্যন্ত যদি হইতো আপনার কি সময় লাগতো, 10 এর 30% কিছু একটা, তাহলে আচ্ছা দেখি তো 10 এর 30% কত, তাহলে 10 এর 30% কত, সমাধান করি। 10 এর 30%, 10 এর 30% কত, 10 গুণ 30% মানে হলো এরকম, ওই যে একটু আগে যে লিখছিলাম আমরা, তাহলে এটা কত পাইতেন, একটা দুইটা, তাহলে হবে 3। ওই আমি এরকম জিরো জিরো কাটতেছি দেখে পরে আবার আমার রেফারেন্স দিয়েন না,
মূলত কিন্তু ওই যে আবার রিপিট করতেছি, জিরো জিরো কিন্তু কাটি না আমরা, কাটা যায় না কিন্তু। এটা জাস্ট অঙ্ক করার সুবিধার্থে, যেহেতু আমাদের এই কথা একে এসে, এটা অ্যাকচুয়ালি মূলত কী করি আমরা, 10 দিয়ে ভাগ করি। এটা 10 দিয়ে ভাগ করলে পাবেন 10, এটার 10 দিয়ে ভাগ করলে পাবেন 3, এই যে 10 একে 10, এই যে ঠিক আছে লিখে দেখালাম। 10 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে ভাগ করলে 3, 10 একে 10, তাহলে পাইলেন কত, 3। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এই দেখেন এখন এটা ঘুরাই লিখতেছি, 3 কোন সংখ্যার 10%? এর প্রশ্ন ছোট করে ফেলছি কিন্তু। 3 কোন সংখ্যার 10%? তাহলে 3 কোন সংখ্যার 10%, একদম বোঝার চেষ্টা করেন। তাহলে ধরি 3 সমান 3 কোন সংখ্যার 10%, তাহলে কোন সংখ্যার 10% হবে 3। তাহলে আমরা বলতে পারবো এই 3 হবে, আচ্ছা আগে ওই লাইনটা আগে লিখি, নাহলে আবার অনেকে কনফিউজ হয়ে। তাহলে ধরি এক্স এর 10% মানে হলো 3, এক্স এর 10% 3, এটা মাথায় আসবে কিনা বলেন তো? যেহেতু হবে বলছে এক্স এর কোন সংখ্যার 10, এটা ছোট সময়তে তো অঙ্ক করে আসতেছি মনে মনে কলা খাপ। তাহলে কোন সংখ্যা ধরি, সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর 10% মানে 3, এক্স এর 10% মানে 3। সময় নিয়ে পড়াইতেছি ধীরে ধীরে। এক্স এর 10%, স্যার এখন ট্রেডিশনালি যাচ্ছে, এক্স এর 10%, 10% মানে হলো এইরকম, এটা মানে 3। তাহলে এখন এটা কাটাকাটি করলে কত পাবেন, নিচে পাবেন 10, উপরে পাবেন 1, তাহলে এটা পাবেন এক্স, এদিকে পাবেন 10, 3। আর গুণ করাকে জানি আমরা, আর যদি গুণ করতাম তাহলে কত পাইতাম, এটা 30, সংখ্যাটা কত, 30। তাহলে 30-এর 10% মানে 3, 30-এর 10% হবে 3, সো সংখ্যাটা হবে 30, সংখ্যাটা কত হবে 30। আবার প্রশ্নটাতে আবার যাচ্ছে, কিন্তু এটা কেন সময় নিতেছে খেয়াল করেন, এই প্যাটার্নগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে আসে। 10, এটা কোনো পরীক্ষার কোয়েশ্চেন অবশ্য, 28তম বিসিএস এর প্রশ্ন এটা, দেখেন এটা 28তম বিসিএস এর প্রশ্ন। 10-এর 30% কোন সংখ্যার 10%? তাহলে আগে তাড়াতাড়ি চিন্তা করছে, আচ্ছা 10-এর 30% তো এমনি চিন্তা করা যায়, তাহলে 10-এর 30% মানে 3, তাহলে তো পেয়ে গেছি এটা আমি। তাহলে 3 কোন সংখ্যার 10%? তাহলে 3, তাহলে ধরি সংখ্যাটা এক্স, এক্স এর 10% 3, তাহলে এক্স এর 10% এটা যদি ক্যালকুলেট করি তাহলে পাবো 30। এখন স্যার প্রশ্ন হলো, আমার কি খালি এইটা শিখলেই হবে, নাকি আমার অ্যাপ্রোচটাও শিখতে হবে? এক্সাম অ্যাপ্রোচটাও কিন্তু শিখতে হবে। আমার কি দেখা যায় ক্যামেরায়, না দেখা যায় না? আমি কি সরে যাচ্ছি বারবার? তাহলে এক্সের, ঠিক আছে, এইবার আমরা অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, এটা থাকবে, আচ্ছা থাকুক, এখানে থাকুক, আমরা অন্যভাবে চিন্তা করি। 10-এর 30%, স্যার এটা কুইক চিন্তা করেন, দেখেন 10-এর 30%, 10-এর 30%, এটা কুইকটাও দেখাচ্ছি আমরা। যখন দুইটা সংখ্যাতেই 0 0 থাকে, স্যার 0 0গুলো আপনি বাদ দেন, বাদ দিয়ে 3-একে 3 লেখেন, তাহলে হয়। এতই এরকম করে কাটাকাটি করা লাগবে, এটা জরুরি না। আমি যদি আপনাকে বলতাম 20-এর 60%, 20-এর 60%, তাহলে এই 0 2টা বাদ, তাহলে 2 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে কুইক বলেন 40-এর 70%, 40-এর 70%, 4 7 28, তাহলে যদি 0 0 থাকে তাহলে আর লেখা লাগে না। আমি যদি এরকম বলতাম 120-এর 80%, 120-এর 80%, 8 12 96, 8 12 96। সো এইভাবে কিন্তু আমরা এটার আনসার করতে পারি। তাহলে পেয়ে গেলাম আমি 3। আচ্ছা এখন এই জায়গাটা চিন্তা করেন, কোন সংখ্যার 10%? কোনো একটার 10% মানে 3, কোনো একটা 10%, এটা মুছে দিই, এটা তো লিখছি, এটা তো ওই ভিডিওতেও আছে, আর আপনারা তো লিখেই নিয়েছেন। ওকে, আমরা একটু কুইক, মানে যাতে তাড়াতাড়ি করতে পারি এটা চিন্তা করতেছি। 10% না, কিছু একটার 10%, 10% মানে কি 10 ভাগের 1, 10 ভাগের 1। কোনো একটা সংখ্যার 10 ভাগের 1 যদি হয় 3, তাহলে ওই সংখ্যাটা কত? দেখেন এই ল্যাঙ্গুয়েজটা আমি লিখতেছি, স্যার খেয়াল করেন। কোনো একটা সংখ্যার, কোনো একটি সংখ্যার 10 ভাগের 1 হলো 3, বা 1 হলো 3, বা 3 হলে, কোনো একটা সংখ্যার 10 ভাগের 1 3 হলে সংখ্যাটা কত? তাহলে 10 ভাগের 1 যদি হয় 3, তাহলে এই কথা থেকে আমরা বলতে পারবো সংখ্যাটি হবে 3 এর 10 গুণ।
3-এর 10 গুণ, তাহলে 3 10 30, এরকম চিন্তা করে। এখন যদি আপনাকে বলতো 5 কোনো একটা সংখ্যার 20%, বোঝার চেষ্টা করি আমরা। 5 কোনো একটা সংখ্যার 20%, 5 কোনো একটা সংখ্যা, এটা লিখতেছেন আপনারা এমনি বোঝার চেষ্টা করেন। 5 কোনো একটা সংখ্যার 20%, এই 20% মানে হলো 5 ভাগের 1, 20% মানে 5 ভাগের 1, যদি ওই আগের মতো কাটাকাটি করে যদি আপনি দেখতেন ফ্র্যাকশনে, তাহলে কিছু একটার 5 ভাগের 1 মানে তো 5, 5 ভাগের 1 মানে 5, তাহলে ওই সংখ্যাটা হবে এটার 5 গুণ, তাহলে সংখ্যাটা হবে 25, সংখ্যাটা কত হবে 25। একইভাবে যদি আপনাকে এই ধরনের প্রশ্ন আরেকটু ঘুরায় দেয়, তাহলে কিন্তু আপনার এই ব্যাপারটা কিন্তু জানা থাকতে হবে যে অ্যাকচুয়ালি ওইটার মানে ল্যাঙ্গুয়েজটাতে কি বলে। যেমন যেহেতু বলছে, ধরেন আমরা 3 বের করছিলাম, কিন্তু 3 তাহলে কিছু একটা 10%, কিছু একটা 10% মানে কি 10 ভাগের 1, কোনো একটা সংখ্যার 10 ভাগের 1 যদি হয় 3, তাহলে ওই সংখ্যাটা ওইটার 10 গুণ, তাহলে 3 10 30 হবে। যদি বলতো কোনো একটা সংখ্যার 25%, 25% মানে ধরেন 3 কোনো একটা সংখ্যার 25%, তাহলে আপনি কি বলতেন? 3 কোনো একটা সংখ্যার 25%, 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে কোনো একটা 4 ভাগের 1 ভাগ যদি 3 হয়, তাহলে ওই সংখ্যাটা কত হবে? 4 গুণ হবে, তাহলে 3 4 12 হইতো। ওকে, কততে ছিলাম আমরা? 10-এ ছিলাম। এগারো, এই দেখেন একটু আগে তো বললাম আমি 75, এটা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিএস নিয়োগ। আরেকটা আছে হলো পল্লী উন্নয়ন বোর্ডের কোশ্চেন। এটা 75 কোন সংখ্যার 25%, 75 কোন সংখ্যার 25%, 75 কোন সংখ্যার 25%, তাহলে একদম ট্রেডিশনালি আমরা যাব, আমি আগেই সংখ্যাটা লিখে ফেলি, ওই আপনাদের মতো যাই ওইভাবে, তাহলে এক্স এর 25% মানে হলো 75, এক্স এর 25% 75, তাহলে এক্স এর 25% মানে হলো এরকম, তাহলে পাবেন 75। ওকে, এটা কাটলে কত পাবেন? 4 25-এ 100, তাহলে পাবেন হলো এক্স 4 75, তাহলে এক্স সমান 75 গুণন 4, 4টা 75 মানে 2টা 75 মানে 150, 4টা 75 মানে হবে 300। অথবা ওই টেকনিক, এবার এক্সামটা খেয়াল করুন, এক্সাম অ্যাপ্রোচ। 25% মানে হলো 4 ভাগের 1 ভাগ, 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা ল্যাঙ্গুয়েজটা লিখতেছেন এমনি খেয়াল করুন। 75 হলো কোনো একটা সংখ্যার 4 ভাগের 1 ভাগ, 75 হলো কোনো একটা সংখ্যার 4 ভাগের, তাহলে 75 কোনো সংখ্যার 4 ভাগের 1 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এটা কি আপনার সময় লাগবে? আপনি কুইক বলবেন এটা হলো 4 গুণ, সংখ্যাটা হবে কি হবে 75-এ, এটা 4 ভাগের 1 যদি হয় 75, তাহলে মূল সংখ্যাটা এটা 4 গুণ ছিল, তাহলে হবে 300। আমি কিন্তু আপনাকে দুইটাই দেখানোর চেষ্টা করতেছি, বেসিকটাও দেখাচ্ছি, পাশাপাশি আপনি এক্সামে কিভাবে আনসার করবেন সেদিকেও যাচ্ছি। কিন্তু যদি এমনি ধরেন এটা ব্যাংক জবের কোর্স হইতো, বা আমি যদি বেসিক ম্যাথ নাম না দিতাম, তাহলে কিন্তু এইখানে যে এরকম ভাঙে ভাঙে লিখে দেখাইছি, এইটা হয়তো আপনাকে দেখাইতাম না, হয়তো সরাসরি টেকনিকটা বলে দিতাম, এই টেকনিকটা এইভাবে আনসার করতো। আমরা কত করছি? 11 করছি, 4 12টা হোমওয়ার্ক, 12 নম্বরটা বাসায় করবেন আপনারা। 13 কয়টা বাজে? ওকে, দেখি আমরা কতক্ষণ টানতে পারি। 13 নাম্বারটা হলো 40-এর X%, 40-এর X%-এর মান y হলে বাংলাদেশ কৃষি ব্যাংকের কোশ্চেন এটা, y হলে 10x এর মান কত? 10x এর মান কত? জাস্ট সিম্পল ইকুয়েশন। 40-এর X%-এর মান y হলে, বারবার বলতেছি, প্রশ্ন বুঝতে পারাটা জরুরি, প্রশ্নটা রিলেট করাটা জরুরি। প্রশ্নটা পড়েই আপনি আপনার মাথায় খেলতে হবে, আপনার মাথায় এটা ভিজুয়ালাইজ করতে হবে যে কী হয়, আপনাকে দেখা শিখতে হবে, দেখে বলতে হবে এটা এই জিনিস, এইটা হয়। তাহলে 40-এর, আবার জাদুবিদ্যা মনে করি না,
40-এর x% মান y হইলে স্যার এটা আপনি এমনি লিখতে পারবেন না, ইকুয়েশন লিখতে পারবেন না। তাহলে 40, দেখেন এটাই লিখতেছি, এর মানে গুণ, এর মানে গুণ x%। আচ্ছা x% আপাতত লিখি, x%-এর মান y হইলে, তাহলে মান y হইলে, তাহলে 40-এর x% সমান y হইলে এখন কোনটার মান আপনি বের করবেন, x এর মান বের করবেন নাকি y এর মান? এটা বলে দিছে কিন্তু আপনাকে। তাহলে 10x এর মান কত হবে? তাহলে নিশ্চিত আপনাকে এখান থেকে x এর মান ক্যালকুলেট করতে হবে। x এর মান যদি আপনার হিসাব করেন, তাহলে ট্রেডিশনালি আমরা বলি এই পার্সেন্টেজ মানে হলো আমার 100 পাইছি আমি, তাহলে পাবেন হলো 100 y। এখন এটা কি কাটবেন? আচ্ছা ঠিক আছে, আমি ওই 0-0-তে কাটলাম না, 20 দিয়ে কাটলে হয় 5, 20 দিয়ে কাটলে হয় 2, তাহলে এটা কত পাবেন আপনি? 2x সমান পাবেন 5, y সমান, তাহলে 2x সমান পাবেন 5y, 2x সমান কত পাবেন? 5y। সো x সমান পাবেন কত? 5y, নিচে পাবেন 2। আপনার কত দরকার? 10x, তাহলে 10 গুণ এটা পাবেন 5y/2, তাহলে পাবেন কত? 5, 5 দুগুণে 10, 25y। আনসার হবে 25y। এটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংকের কোয়েশ্চেন, কৃষি ব্যাংকের এক্সামে এটা আসছিল। বাংলাদেশ কৃষি ব্যাংকের কোনো একটা পরীক্ষাতে, সিনিয়র বা জুনিয়র অফিসারের কোনো একটা পরীক্ষাতে এটা আসছিল। ওকে, এটা দেখেন, এইখান থেকে একটা ক্যালকুলেশনের ওয়ে দেখায়। স্যার আইডিয়াটা খেয়াল করেন, এত ট্রেডিশন খালি চিন্তা করেন না, আমি কিন্তু বেসিক ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনাকে। আর আরেকটা ব্যাপার এখানে বলে নেই, বেশিরভাগ স্টুডেন্টের, আপনার মাইন্ড করেন না, বেশিরভাগ স্টুডেন্ট একটা ঝামেলা থাকে, স্যার অঙ্কটা কীভাবে লিখছেন, কাটলেন কীভাবে, এখানে এইটা কীভাবে হলো, ওইটা তোমার জানার দরকার নেই, ওইটা শেখার জন্য কোচিং করা লাগে না। ক্যালকুলেশন কীভাবে করতে হবে এটার জন্য কোথাও কারো হেল্প নিয়ে কোচিং করা লাগে না। এটা তো আপনি নিজেই সময় নিয়ে চেক করলে এটা পারবেন। শিখতে হলো আইডিয়া জেনারেশনটা কীভাবে যাবেন আপনি, অঙ্কের ইন্টারপ্রিটেশনটা শিখতে, অঙ্কটা শুরু করবেন কীভাবে। তারপরেও দেখেন ক্যালকুলেশন কিছু টেকনিক, এগুলি অনেক সময় মাথায় আসে না, আমি এটা দেখাই দিয়েছি। স্যার আপনার কত দরকার? 10x। কত দরকার? 10। আচ্ছা 2x আছে না আপনার কাছে? 2x সমান কত? 5y যদি হয়, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে 10x মানে কি, এটার 5 গুণ হয়ে গেছে না, তাহলে এদিকে 5 গুণ হয়ে যাবে, 5 5 25 হয়, ঠিক আছে, গুণ দিয়ে লেগে দিই, 5 5 5 গুণ হবে, 5 5 25y হবে। এমনিতে কিন্তু চিন্তা করতে পারতেন, ওই এরকম ট্রেডিশনালি ওইখানে একদম মান বসাইতে হবে, ওইটা জরুরি ছিল না কিন্তু। ওকে, কততে গেলাম আমরা? 13। ও যেতে হবে তো অনেক দূর, অনেকগুলো প্রশ্ন তো। 13 করছি 14 নাম্বারটা। 14 নাম্বার প্রশ্নটা হলো, ও বিভিন্ন মিনিস্ট্রিতে আসছে কোনো পরীক্ষায়, ধানে চাল ও তুষের অনুপাত। ধানে চাল ও তুষ, বাংলা জানেন কিনা জানি না, তুষের অনুপাত। সারা বাংলাদেশের মনে তুষেই তো বলে, ধানের চিটা বলে বা কিছু একটা। 7:3, 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? কি পরিমাণ চাউল আছে? এতে কি পরিমাণ চাউল আছে? আমি একটু রেস্ট নিই, আপনারা বলেন, অনেকে পারবেন এটা। ধানে চাল এবং তুষের অনুপাত 7:3, তাহলে এতে শতকরা কি পরিমাণ চাউল আছে? ট্রাই করেন দেখি। দেখা যায়? ও একটু ঘোলাগুলো আসতেছে কেন? লেখাটা ফোকাস হয় না মনে হয়। চেষ্টা করেন, বলেন আনসার কত হবে এটার।
ওকে, ঠিক আছে, আমরা ঠিক আছে একসাথে সলভ করি। কেউ কি বলছেন কত হবে? %70 একজন বলল 70%। ওকে, অনুপাতের ক্ষেত্রে কি করতে হয় দেখেন, টোটাল আছে কত এটা চিন্তা করেন। এখানে ধরেন যদি 4 আর তোষ 7 আর 3 হইতো, তাহলে টোটাল আছে কত, মোট আছে কত? মোট যদি আপনি 7 আর 3 মানে 10 আছে, এই 10-এর মধ্যে আইডিয়া খেয়াল করেন, 10-এর মধ্যে আপনার কোনটা দরকার? 7-এরটা দরকার। 10-এর মধ্যে কোনটা দরকার? 7। এই কারণে কিন্তু আগে ওই যে কনভার্সনটা কিন্তু দেখাইছে কিভাবে আপনাকে ভগ্নাংশতে বানাইতে হয়, ভগ্নাংশতে শতকরাতে যেতে হয়, শতকরা থেকে কীভাবে ভগ্নাংশে আসতে হয়। তাহলে টোটাল আছে 10, মোট আছে 10, 10-এর মধ্যে চাল আছে কত? 7। তাহলে আপনি এরকম বলবেন না 10-এর মধ্যে আছে 7, 10-এর মধ্যে আছে 7। এখন কত দরকার আপনার? ওই ঐকিক নিয়ম ওইটা দরকার নাই, আপনার কিসে দরকার? শতকরায় কত আছে। শতকরায় যদি হয় তাহলে আমাদের টার্গেট কি? 100 বানাইতে চাই। কি বানাইতে চাই? 100। তাহলে যে নিচে 100 দিয়ে গুণ করে দেন, 170। তাহলে এটা ইজিলি পাবেন কত পার্সেন্ট? 70%। আর নর্মালি চিন্তা করুন, 10-এর মধ্যে যদি 7 হয়, এটা তো বোঝাই যাচ্ছে 100-র মধ্যে এটা 10 গুণ হয়ে গেছে, 10 গুণ হবে 7 10 70 হবে, 70% হবে। চোদ্দ নাম্বারটা দেখছি আমরা, যাদের কাছে লেকচার শিট, যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই লেকচার শিট পেয়ে যাবেন। আর অবশ্য এখনও গ্রুপে আছে, কেউ গ্রুপ থেকে ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবেন। 14 নাম্বার করছি আমরা, 15 নাম্বার। একটি ক্লাসে 15, একটি ক্লাসে 34% ছাত্রী আছে, 34%। ছাত্রের সংখ্যা, এটা একটা কমন কোশ্চেন, অনেক পরীক্ষাতে আসছে কিন্তু। ছাত্রের সংখ্যা ছাত্রীদের চেয়ে 16 জন বেশি হইলে, 16 জন বেশি হলে ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা কত? ওকে, ছাত্রীর সংখ্যা কত? দেখেন কি আছে, কি বললো? ক্লাসে ছাত্রীর সংখ্যা আছে কত পার্সেন্ট? 34%। তাহলে ক্লাসে ছাত্রীর সংখ্যা যদি 34% হয়, তাহলে আমরা বলতে পারবো পার্সেন্টেজ হিসাবে ছাত্রের সংখ্যা আছে কত। তাহলে ছাত্রের সংখ্যা হবে 100 থেকে 34 বিয়োগ করলেই তো পাবেন, তাহলে এত পার্সেন্ট। 100 থেকে যদি 30 বিয়োগ করতেন পাইতেন 70, আরও 4 চলে গেলে পাবেন 66%। তাহলে ছাত্র আছে কত পার্সেন্ট? 66%। ছাত্রী আসে হলো 34%। এখন এইটাই সে বলছে, ছাত্রের সংখ্যাটা ছাত্রীদের তুলনায় 16 জন বেশি। কতজন বেশি? 16 জন বেশি। তাহলে এটা ইজিলি আমরা লিখতে পারবো, এই 66% ছিল ছাত্র আর 34% ছিল ছাত্রী। তাহলে যে 66% বিয়োগ 34%, এটা যদি আপনি হিসাব করেন, এইটা মানেই কত পাবেন? এটা পাবেন 16। এটা যদি 16 হয়, এখন যদি খালি এটা যদি সমাধান করেন তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি 32% মানে হলো 16। 32% মানে 16। এটা যদি বিয়োগ করেন কত পাবেন? 32% পাবেন। এখন কি দরকার আপনার? কত পার্সেন্ট কাটটা দরকার বলেন তো? কাটটা দরকার ছাত্রীর সংখ্যা কত। এইখানে একটা জরুরি ব্যাপার আছে, এই যে বারবার আমি বলতেছি, অঙ্কের ইন্টারপ্রিটেশনটা কিন্তু জরুরি। অঙ্কে কি চাচ্ছে এইটা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। তাহলে ছাত্রীর সংখ্যাটা দরকার। আচ্ছা, 32% যদি হয় 16, আবার খেয়াল করেন
32% যদি হয় 16, এটা বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা যখন আসছিল এটা বেশিরভাগই কী করবে, এখান থেকে 100% বানাবে। আপনাকে 100% দরকার আছে, চাইছে এটা মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, এটা চায় নাই তো, চাইছে কারটা ছাত্রীর সংখ্যা কত। তাহলে ছাত্রীর সংখ্যা যদি বের করতে হয় তাহলে 1% সমান পাবেন হলো 32/16, তাহলে দরকার হলো আমার ছাত্রীর সংখ্যা 34%। তাহলে এটা হিসাব করলে তো হয় 32, 16 এই যে 34 ভাগ করলে হবে 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 17 জন। আবার খেয়াল করেন কেন আমি বলতেছি, ওই আপনি এটা 100%-এ যায় না, কিন্তু অঙ্কে কী চাচ্ছে 100% যে যাইতেন তাহলে তো আবার চিন্তা করা লাগতো, 100 দিয়ে আবার কাটাকাটি করা লাগবে, আবার 34% বানাইতে হবে। চাইছি তো ছাত্রীর সংখ্যা, ছাত্রীর পার্সেন্ট দেওয়া আছে তো 34। এখন একটা এক্সাম অ্যাপ্রোচ খেয়াল করেন, এটা যদি ধরতে পারেন তাহলে আরও কুইক হবে, আপনার এত কাটাকাটি লাগবে না। 32% সমান 16, এটা আছে না আপনার হাতে, 32% সমান 16। কত পার্সেন্ট দরকার আপনার, 34% দরকার। ভাই আপনি খালি 2% হিসাব করেন তাহলে তো হয়ে যায়। এই 2% সমান কত হয়, ট্রেডিশনাল হতে কাটাকাটিটা বাদ দেন, এই সংখ্যা দুইটা কম্পেয়ার করেন, খেয়াল করেন দেখেন এই দুইটা সংখ্যা, এর মানে কি 32-এ একটা আর একটা 16 গুণ না, ব্যাপারটা এরকম না, 16 গুণ না, মানে 16 গুণ বাড়ছে নাকি, এদিক থেকে চিন্তা করলে 16 গুণ বাড়ছে আর নিচের দিক থেকে 16 গুণ কমে গেছে। এটা যে 16 গুণ যদি আপনি কমায় দেন একইভাবে তাহলে এটা হবে 1, এই যে 16 একে 16, এখন দুইটা যোগ করে দেন তাহলে তো পাবেন এই যে 34% মানে 17, 34% মানে 17। আপনাকে ফাইনালি কিন্তু ম্যাথ শিখে শিখে ডেভেলপ করতে হবে, কিন্তু এই জায়গাটা ওই যে বোল্ড করে রাখছি যেটা, লাল কালি দিব, লাল কালি দিয়ে দেখেন আপনার কিন্তু যাইতে হবে, কিন্তু এটা শিখতে হবে, কিন্তু এটা কিন্তু আমরা কোর্স পড়াচ্ছি কোনটা, বেসিক ম্যাথ। বেসিক এইটা কে জানবে জানেন, যে যার ম্যাথের বেসটা অনেক স্ট্রং, যে ম্যাথে অনেক ভালো, সে কিন্তু কুইক আনসার করতে পারবে কিভাবে যাবে। এটা আমি আরেকদিন ওই যে প্রথম যেদিন আমরা ওরিয়েন্টেশন নিই সেদিন বলছিলাম, ঢাকা শহরের অলিগলি যদি আপনি চিনেন তাহলে আপনি মগবাজার থেকে মহাখালী কোন দিক দিয়ে যাবেন যদি সব রাস্তা চিনেন তাহলে যেতে পারবেন, অথবা মিরপুর থেকে যদি মগবাজার আসতে চান মেইন রাস্তা ধরে যাবে সারাদিন, ওকে। কিন্তু আপনি যদি রাস্তাই চিনেন না যাবেন কোন দিক দিয়ে, এই কারণে যার ম্যাথের বেস অনেক স্ট্রং সে কিন্তু দেখা যাবে ম্যাথ বিভিন্নভাবে আনসার করতে পারে। শর্টকাট বলি আমরা, শর্টকাট কিন্তু তখন আপনি নিজে নিজে ডেভেলপ করতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 16 নাম্বারটা দেখতেছি আমরা, দেখেন একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, 30 থাকে, সংখ্যাটি কত, সংখ্যাটি কত দেখা যাচ্ছে কিনা ওইদিকে, হ্যাঁ দেখা যাওয়ার তো কথা। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত, খেয়াল করেন। তাহলে ধরি সংখ্যাটা x, ধরি সংখ্যাটি x। এখন x থেকে কত পার্সেন্ট বিয়োগ করলে 40%, তাহলে x থেকে 40% বিয়োগ করলে হয়েছে, হয় নাই তো, কিসের 40%, ওই সংখ্যাটার 40% অ্যাকচুয়ালি। তাহলে x থেকে x এর 40%, x এর 40% যদি আমরা বিয়োগ করি পাবো 30। আবার বলতেছে দেখেন, x থেকে 40% বিয়োগ করলে মানে x এর 40% বিয়োগ করলে কত পাই, 30। এখন আপনাকে যদি এই ক্যালকুলেশন শেখাইতে হয়, ক্যালকুলেশন শেখানোটা জরুরি না, কিন্তু এই লাইনটা শেখা জরুরি, এই লাইনটা শিখতে হবে আপনাকে। কিন্তু আমি যেভাবে লিখছি এটা হলো একদমই ট্রেডিশনালি x ধরি সংখ্যাটা x, তাহলে x থেকে x এর 60% যদি 40% যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 30। তাহলে বিয়োগ করলে যদি 30 হয় তাহলে সংখ্যাটা কত, x এর মান বের করি আমরা দেখি। তাহলে x বিয়োগ x এর 40%, তাহলে 40 নিচে লিখবেন 130, কাটাকাটি করবেন 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, ওকে। এটা পাবেন x বিয়োগ
2x, নিচে পাবেন 5 সমান পাবেন 30। ওকে 5, এটা একবারে লিখবো নাকি 5x বিয়োগ 3x লিখে দেখাইতে হবে? 2x লিখতে হবে, 3x লিখি 30। ওকে, সো এটা কত পাবেন? এইভাবে কাটা দেয়া যায়? এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে কাটা দেওয়া যায় না। এটা কি করতেছি আমরা? ভাগ করতেছি, 3 দিয়ে ভাগ করলাম, এটারে 3 দিয়ে ভাগ করলে হয় 1, এটার 3 দিয়ে ভাগ করলে হয় 10। সো 1 সমান সংখ্যাটা কত পাবেন? 50। সংখ্যাটা হবে 50। এর মানে 50 থেকে 40% বিয়োগ করা মানে কি? 50-এর 40% কত? 20। এই যে 50 এর 40%, 50-এর 40% যে দুইটা জিরো আছে, তাহলে পাবেন 20। এখন 50 থেকে যদি আপনি 20 বিয়োগ করেন তাহলে পাবেন 30। তাই তো বলছে সে, সংখ্যাটা কত? 50। এখন মূল ব্যাপারটা আগে খেয়াল করেন, এটা কিন্তু ঠিকই আছে। এখন জিস্টে চিন্তা করেন, আসলে ঘটনাটা সে কী করছিল। কোনো একটা সংখ্যার 40% যদি বিয়োগ করে ফেলায়, আপনি রিভার্স চিন্তা করেন, অন্যভাবে চিন্তা করেন। আচ্ছা 40% বাদ দিয়ে দিলে পার্সেন্ট হিসাবে কত থাকে? আবার 40% যদি আমি বাদ দিয়ে দিই, পার্সেন্ট হিসাবে কত থাকে? 30% থাকে, সরি 60% থাকে। কোনো একটা জিনিস থেকে 40% বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকতেছে কয় পার্সেন্ট? 60%। এই দেখেন আমি বলতেছি 60%, 60% বাড়তেছে। অঙ্কে কি বলছে? কত থাকে? 30 থাকে। কত থাকে? 30 থাকে। তাহলে আপনি কেন এত চিন্তা করা লাগে? তাহলে আপনি তাড়াতাড়ি চিন্তা করেন, 60% মানে 30, 60% মানে 30। এখন বেসিক কোনটা? কোনটা বেসিক? এরকম অঙ্ক করে করে এরকম লেখে লেখে দেখাইতেছি, এটার নাম বেসিক নাকি এইটার নাম বেসিক? দিস ইজ বেসিক। আপনাকে এই ব্যাপারটা চিন্তা করাটা শিখতে হবে। বাস্তবে ঘটনাটা কি ঘটে? 40% যদি আপনি বিয়োগ করে দেন তাহলে 60% থাকে। এই থাকে বলতে তো এইটাই তো বলছে 30%, তাহলে 60% মানে 30, 60% যদি হয় 30, দেখেন অঙ্ক করা লাগে না কিন্তু, এমনি চিন্তা করতে। তাহলে 1% মানে তো হলো হাফ। 1% কত? হাফ না? এই 1% যদি হাফ হয় তাহলে 100% মানে কত হবে? 50 হবে। আর এত যদি আপনি এইটা এইরকম ইন্টারপ্রিটেশন না পারেন, এটা না পারেন, ভাই লেখেন আপনি 1% মানে তো হইলো এরকম, তাহলে 100% মানে কত? তাহলে 60, 30, 100। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলেই তো আনসার পেয়ে যাবেন। এই যে এটা কাটলেন 2 দিয়ে কাটলে 50, তাহলে সংখ্যাটা হবে 50। একই রকম প্রশ্ন হলো পরেরটা, 17 নাম্বারটা হোমওয়ার্ক। 17টা আপনি বাসায় করবেন। 17টা হলো কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটাই হয়, যোগফল হবে ওই সংখ্যাটাই। তাহলে সংখ্যাটা কত? ওকে, কত লিখছি আমরা? 17, 18, 19, সেম একই জিনিস কিন্তু। 20, 21-এ যায়, 21 নাম্বারটা, 21 নাম্বার। এর আগেরগুলো সব হোমওয়ার্ক, বাসায় পারবেন আপনি। একটি শ্রেণীতে 200 জন ছাত্র, এটা সহজ। একটি শ্রেণীতে, শ্রেণী বানান রস্বইকার দিয়ে না দীর্ঘিকার দিয়ে? রস্বইকার দিয়ে মনে হয়। হ্যাঁ, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। 5% অনুপস্থিত ছিল। তাহলে 5% যদি অনুপস্থিত থাকে তাহলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে কতজন উপস্থিত ছিল? কতজন উপস্থিত ছিল? ওকে, এটা বিভিন্নভাবে আমরা করতে পারি। তাহলে কতজন? 200 জন। 200 জনের মধ্যে অনুপস্থিত আছে কয় পার্সেন্ট? 5%। তাহলে উপস্থিত আছে 95%। তাহলে উপস্থিতটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, উপস্থিত আছে হলো 95%। কার 95? 200 এর 95%। 200 এর 95%। তাহলে সরাসরি আনসার পাবেন। অথবা
অনুপস্থিত আছে কতজন দেখেন, এটারও হিসাব করা সহজ না। অনুপস্থিত আছে 200-এর কয় পার্সেন্ট? 5%। 200-এর কত পার্সেন্ট? 5%। আমি বারবার বলতেছি দেখেন, এই 200-এর 5%, এইটা ক্যালকুলেশন করে আপনারা শেখানো জরুরি না। 100-এর 5% 5, 200-এর 5% মানে 10, এটা তো হবে 10, অথবা যে 5 দুগুণে 10, দূরে জিরো কেটে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে 10 পাচ্ছেন। ছিল কতজন টোটাল? এরা 200 জন, তাহলে উপস্থিত আসে কতজন? 190 জন, শেষ। অথবা এটারে আপনি হিসাব করতে পারবেন, এই দেখেন 200 গুণ 95, 100 না, তাহলে 100 যদি কেটে দেন এটা পাবেন 2, 95 ডাবল তোলে 190। ওকে, আমরা কত দেখলাম? 21 নাম্বার। 22 নাম্বারে একটা বড় কোশ্চেন আছে, সেটা দেখি। 22 নাম্বারটা, 22 নাম্বারটা আমি লিখতেছি, আমি সময় দিব, আপনারা সলভ করবেন এটা। একটি বিদ্যালয়ের 50% শিক্ষার্থী ছাত্রাবাসে বসবাস করে। একটি, পরে তো গ্রুপে ক্লাস হবে, পরে তো আর বোর্ডে লেখা লাগবে না। যারা ভর্তি হবে শুধু তাদের জন্যই তো ক্লাসটা হবে, তাদের কাছে তো লেকচার শিট থাকবে। একটি বিদ্যালয়ের 50% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। কত পার্সেন্ট অবস্থান করে? 50%। সৌভাগ্যবান, ওই শব্দগুলা না লিখতেছি, 60% শিক্ষার্থী, দুইটা শব্দ বাদ দিছি, 60% শিক্ষার্থী একক কক্ষ পায়, মানে সিঙ্গেল রুম পায়, একক কক্ষ পায়। যদি আমি প্রশ্নের একটু ভাষাটা একটু চেঞ্জ করে লিখতেছি আর কি, যাদের লেখতেছে তারা তো বুঝবেন। যদি তাদের সংখ্যা বলতে যারা একক কক্ষ পায় তাদের সংখ্যা, যদি তাদের সংখ্যা 1200 জন হয়, যদি তাদের সংখ্যা 1200 জন হয়, তবে মোট শিক্ষার্থী কত? তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থীর সংখ্যা কত? চেষ্টা করেন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? একটা বিদ্যালয়ে 50% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। এখন 50% যদি ছাত্রাবাসে অবস্থান করে, তাদের মধ্যে 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি তাদের সংখ্যা 1200 জন হয়, তাদের সংখ্যা 1200 জন বলতে ওই 60% 1200 জন, মানে তাহলে বলছে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? আপনারা চেষ্টা করেন তো, এটা পারেন কিনা। আমি একটু রেস্ট নেই, আপনারা বলেন কত হবে? গালিব বলল 4000 জন। হ্যাঁ, নিয়াজ মুর্শেদ 4000, গালিব, ইসমাইল হোসেন, রাহা, রেহাব 4000 জন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, 2 জন 3 জন বলছে 4000 জন। কিভাবে? তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে তো বলাই যাচ্ছে 60% মানে কত? 1200। 60% যদি 1200 হয়, খেয়াল করেন, 60% সমান 1200 জন সিঙ্গেল রুম পায়।
এই যারা যারা 50% ছিল তাদের মধ্যে 60%-এর হলো সিঙ্গেল রুম পাইতেছে। তাহলে আমরা এখন এইখান থেকে যারা অ্যাকচুয়ালি হোস্টেলে থাকে, ছাত্রাবাসে থাকে, এদের সংখ্যা হিসাবে কত অ্যাকচুয়ালি যারা হোস্টেলে সবাই আছে, এটা মানে 100%। তাহলে আমরা যদি 100% চিন্তা করি, তাহলে 1% মানে কত পাবেন? 60, 1200 জন। তাহলে 100% মানে পাবেন হলো কত? 60, 1200 আর হলো এই 100। এখন যদি আমরা এটাকে কেটে দিই তাহলে পাবেন 20, 60 দিয়ে ভাগ করলে পাইলেন কত? 2000 জন। এখন এই 2000 জন হলো যারা শুধুমাত্র ছাত্রাবাসে অবস্থান করে, এরা হলো 2000 জন। এরা কি ছিল? এরা ছিল টোটাল সংখ্যাটার 50%। টোটালটার কত পার্সেন্ট? 50%। তাহলে আমরা ইজিলি এটা বলতে পারি 50% মানে তো অর্ধেক। 50% যদি 2000 হয় তাহলে 100% পাবেন কত? 100% পাবেন 4000। তাহলে এটা হবে 4000। আচ্ছা, তাছাড়া এইটা ছাড়া অন্যভাবে কি চিন্তা করা যায়? আমরা কেন একদম এইটা ধরে ধরে যেতে হবে? আচ্ছা, আমার 50%-এর মধ্যে তো 60%, তাহলে টোটালটার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি? তাহলে দেখেন 50% এর 60% মানে হলো এটা হলো মোটটার 30%। মোটটার কত পার্সেন্ট? 30%। না 50%, 60% মানে তো 30%। এই 30% কিসের? মোট শিক্ষার্থীর। মোট শিক্ষার্থীর 30%। তাহলে 30% মানে কত স্যার? 30% মানে হলো 1200। 1% মানে 30, 12, তাহলে 100% মানে কত? 100% মানে কত? তাহলে 100% যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু আনসার পেয়ে যাবেন। তাহলে এটা পাবেন 40, এই হলো 4000 জন। ওকে, মূলত কিন্তু এইটা চিন্তা করা শিখতে হবে। এটা আমি যেভাবে দেখাইছি এটার চেয়ে আপনার থিঙ্ক করতে হবে কিন্তু এইটা নিয়ে, যে কত দ্রুত চিন্তা করা যায়। যেহেতু 60% ছিল, কাদের? 50%-এর 60%। এর মানে তাহলে আমরা ইজিলি বলতে পারবো টোটালটার 30%। 30% যদি হয় 1200, এমনিতে বলা যায় 1% মানে হলো 40। 1% যদি 40 হয় তাহলে 100% 400। এটা তো একদম ক্যালকুলেশন করার জন্যে কম্পিউটার লাগে না বা ক্যালকুলেটর লাগে না। তো এইটা টুকটাক এগুলো ডেভেলপ করা তো শিখতে হবে। যদি আপনি এইভাবে মুখে মুখে ক্যালকুলেট করতে পারেন তাহলে তো দেখা যাবে ওই অল্প সময়ে কিন্তু আনসার করতে পারবেন। আমরা কত করলাম? 22। 23 নাম্বার প্রশ্ন। 23টা দেখেন, কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। কুসুমের আয় মুকুলের, এটাও আপনাদেরকে দিব, একটু সময় দিব। আয় অপেক্ষা 25% বেশি। 25%, পার্সেন্ট শব্দটা ইংলিশে বলা লাগতেছে, উপায় নাই। ওই শতকরা 25 বেশি এটা বললে আরো পেঁচায় যেত। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা, কুসুমের আয় অপেক্ষা শতকরা কত কম? শতকরা কত কম? শতকরা কত কম? চেষ্টা করেন, ট্রাই করেন, দেখি নিজেরা পারেন কিনা এটা। কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা শতকরা কত কম? শতকরা কত কম? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। চেষ্টা করেন, দেখি।
20%, আয়নুল হক 20%, উম্মে হাবিবা বললো 20%, 20% গালিব 20%। ওকে, 2-3 জন লিখছে 20%, ঠিক আছে। ওকে, কিভাবে এটা সহজ উপায় হলো, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, শতকরায় দেওয়া আছে, আপনি যদি সংখ্যাতে চিন্তা করেন তাহলে তাড়াতাড়ি পারবেন। কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি যদি হয়, তাহলে আমরা যদি মুকুলেরটা যদি চিন্তা করতে পারি সংখ্যায়, তাহলে সহজ হয়। ধরি মুকুলের আয়, তাহলে মুকুলের আয় যদি ধরি আমি 100 টাকা, তাহলে কুসুমের কত হবে? কুসুমেরও তো এর চেয়ে তো 25% বেশি। 25% বেশি মানে কি? 100 টাকার 25 টাকা, তাহলে হবে 125 টাকা। এই 25% বেশি। এখন এই কথাটা সে উল্টা করে বলছে, রিভার্স করে বলছে হলো মুকুলেরটা এর তুলনায় কত পার্সেন্ট কম। যখনই বলবে কত শতকরা মার্কাটা তো ভিতরে করে, আমি লিখতে চাই শতকরা, ও অন্য কিছু লেখে। শতকরা কত কম বা বেশি, শতকরা কত কম বা বেশি, যখন এই ধরনের শব্দ থাকবে আগেই আপনি কত টাকা কম, কত কম অথবা বেশি, এইটা হিসাব করে নেবেন। এখন আমাকে বলছিল না যে মুকুলেরটা কুসুমেরটার তুলনায় শতকরা কত কম, তাহলে শতকরা কত কম যদি হয়, মুকুলেরটা কত 100 আর এটা 125, তাহলে 25 টাকা কম। কত টাকা কম? 25 টাকা কম। এখন প্রশ্ন হচ্ছে এই যে 25 টাকা কম, এইটা এখন আমি যে শতকরা হিসাব করতে বলছে, এটা কিসের সাপেক্ষে আমি চিন্তা করব? কার সাপেক্ষে? কুসুমের সাপেক্ষে। কুসুমের যখন হয় 125 টাকা, এর আছে কয় টাকা? 25 টাকা। আচ্ছা, কুসুমের যদি এরকম দেখেন, এই যে কুসুম আর মুকুল, ভালো করে বোঝার চেষ্টা করেন। খালি ওই যে শতকরা হিসাব, এটা নিচে দিতে হবে, এটা উপরে দিতে হবে, এভাবে চিন্তা করেন না। ধরুন কুসুমের যখন হচ্ছে 125 টাকা, তাহলে এর কমতেছে কয় টাকা? মুকুলের কয় টাকা কম? মুকুলের কম হলো 25 টাকা। আচ্ছা, এর যদি হয়তো, ঠিক আছে, আরেকটা লাইন লিখি, ধরুন মাঝখানে এটা যদি মুকুলের হইতো, তাহলে মুকুলের ধরেন 100 টাকা, তাহলে কয় টাকা কমছে? এর 25 টাকা কমছে। এর যদি থাকতো 250 টাকা, খেয়াল করেন, এর যদি 250 টাকা থাকতো, তাহলে এর থাকতো 200 টাকা, তাহলে কয় টাকা কমছে? 50 টাকা কম। কত টাকা কম? 50 টাকা কম। তাহলে আমরা বলতে পারবো এইটা এখান থেকে, তাহলে আমরা এরকম লিখতে পারবো, প্রতি, ওই যে কাঠটা নিচে দিতে হয়, কাঠটা উপরে দিতে হয়, প্রতি 125 টাকায় 25 টাকা কম। প্রতি 125 টাকায় 25 টাকা কম। অঙ্ক বুঝার ব্যাপারটা জরুরি, কিন্তু কিভাবে আপনি যাবেন। তাহলে প্রতি 1 টাকায় 125 টাকা কম। তাহলে এইটাই তো শতকরায় বলছে, শতকরা কত কম? 125, 25, 100, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, তাহলে হলো 20% কম। ওকে, এখন এইটার ক্ষেত্রে আপনি, এটা তো হলো মানে বাস্তবে ব্যাপারটা দেখছি আমরা, যে অ্যাকচুয়ালি কীভাবে কমে ঘটনা। কাঠটার জন্য কমতেছে, কুসুমেরটার জন্য কমতেছে। কুসুমের যখন 125 টাকা, তখন তো মুকুলের থাকে 100 টাকা, তাহলে ওরটা যে হারে বাড়বে ওই হারেই তো কমে যাবে। তাহলে এখন শতকরা হিসাবে কয় টাকা কম? তো ওর যদি 100 টাকা থাকতো, তাহলে 100 টাকা হইলে ওর কয় টাকা থাকতো? আর ওর 20 টাকা থাকতো, ওই হিসাবে এটা হচ্ছে 20% কম। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কোনটা চিন্তা করব? ওই যে এটা আগে লিখছিলাম, যার সাপেক্ষে। এটা নিচে দিবেন, তাহলে সহজে আনসার করতে পারবেন। লাইক ধরেন এক্স দিয়ে 100 দিয়ে গুণ করবেন। এটা এক্স মানে কত কম বা বেশি? কত কম? 25 টাকা। কার সাপেক্ষে? মুকুলেরটা কুসুমেরটার সাপেক্ষে। মুকুলেরটা কুসুমেরটা, তাহলে কুসুমেরটা 125, এটা যদি 100 দিয়ে গুণ করি আমরা, তাহলে পাবো 5, 20, এই হলো 20%। তাহলে 20% কম। আর মূল সংখ্যাটা যদি ফিক্স থাকে, 25% কমলে 20% বাড়ে অটোমেটিক্যালি। মানে 25% যদি বেশি হয়, তাহলে 20% কমে যায়। এমনি তো বলা যায়। এটার আরেকটা টাইপ আছে, ওই টাইপটাতে আমরা ডিটেলস আলোচনা করব।
এটা ওই বাস্তবে আপনি ওইটা বুঝতে পারবেন যে আমি যদি কোনো একটা জিনিসে 25% বাড়াই আর যদি মূল ব্যাপারটা আমি ফিক্স রাখতে চাই তাহলে কয় পার্সেন্ট কমানো যায়। আচ্ছা, কত করলাম আমরা? 22 করলাম, 23, 24 হোমওয়ার্ক, 25টা হোমওয়ার্ক, 24, 25, 26 এগুলো সব অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন। ওকে, 25 নাম্বারটা দেখেন, একটি শ্রেণীর 20 জন ছাত্রী 30 জন ছাত্র একটা বনভোজনের আয়োজন করে। 30% ছাত্রী 20% ছাত্র বনভোজনে অংশ করলো। শতকরা কতজন ছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো? এই নর্মাল ক্যালকুলেশন, এটা সহজে যাওয়া যাবে। আমি যাব হলো 28 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 28, খুবই ইম্পর্টেন্ট 28 নাম্বারটা, খেয়াল করেন। এটা নিশ্চিত থাকেন আপনি কোনো না কোনো এক্সামে এটা পাবেন, কোনো না কোনো পরীক্ষায় এই কটা কমন পড়বে। ওকে, কলার দাম 20% কমে যাওয়ায়, কলার দাম 20% কমে যাওয়ায়, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা বেশি পাওয়া যাবে নাকি কম পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে। দুইটি কলা বেশি পাওয়া যাবে, দুইটি কলা বেশি পাওয়া যায়, দুইটা কলা বেশি পাওয়া যায়। ওকে, কলার দাম কয় পার্সেন্ট কমে গেছে? 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বের তুলনায় কয়টা কলা বেশি পাওয়া যায়? দুইটি কলা বেশি পাওয়া যায়। প্রশ্ন হলো, বর্তমানে একটা কলার দাম কত? বর্তমানে একটি কলার দাম কত? একটি কলার দাম কত? কত পার্সেন্ট বেশি পাওয়া যায়? 20% কমে যাওয়ার কারণে এই 12 টাকা দিয়ে আগে যে কয়টা কলা পাইতো তার তুলনায় দুইটা কলা বেশি পায়। এখন বলছে তাহলে বর্তমানে একটা কলার দাম কত? দেখেন এটা কিভাবে চিন্তা করা যায়। তাহলে আপনি চিন্তা করবেন, এই যে 12 টাকা দিয়ে আগে যেটা পাইতেন তার চেয়ে বেশি পাচ্ছেন নাকি কম পাচ্ছেন? কম পাচ্ছি, বেশি পাচ্ছি। কয়টা বেশি পাচ্ছি? দুইটা বেশি পাচ্ছি। কারণ কি? এই যে 20% দাম কমে গেছে, দাম যেহেতু কমে গেছে আমি টাকার অঙ্কটা তো আমি ওইটাই ব্যবহার করতেছি। 12 টাকা ধরেন, আপনি আগে গিয়ে দেখলেন যে ধরেন কথার কথা আগে 12 টাকা দিয়ে পাইতেন হলো 10টা কলা। এখন গেছেন দোকানে, দোকানদার বলতেছে না ভাই দাম তো কম আছে, আপনি পুরা 1 ডজনই পাবেন, 12টাই পাবেন। তাহলে দুইটা বেশি পাচ্ছে। কয় পার্সেন্ট দাম কমে যাওয়ার কারণে? 20% দাম কমে যাওয়ার কারণে। এখন 20% যে দাম কমছে, এই 12 টাকায় যদি আপনি খরচ না করতেন পুরোটাই, কত টাকা সেভ হতো? তাহলে 12 এর 20% চিন্তা করা লাগবে। 12 এর 20%, 12 এর 20% মোট কত টাকা? এইটাই হিসাব করি আমরা। তাহলে 12 গুণ 20% মানে 100। তাহলে যদি আমরা এটা কাটি কত পাবেন? 5, 1। তাহলে 12 রে 5 দিয়ে যদি ভাগ করেন কত পাবেন? 2 টাকা 40 পয়সা পাবেন। এই 2 টাকা 40 পয়সা, এখন কথার কথা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি আগে 12 টাকা দিয়ে হয়তো 10টা কিনতেন, 12 টাকা দিয়ে 10টা। এখন কত পার্সেন্ট দাম কমে গেছে? 20% দাম কমে যাওয়া মানে এই যে আমরা বের করছি এটা, ধরেন 2 টাকা 40 পয়সা কমে গেছে। 2 টাকা 40 পয়সা যদি কমে যায় এখান থেকে, তাহলে আপনার থাকতেছে কয় টাকা? 9 টাকা 60 পয়সা। এখন কিন্তু 9 টাকা 60 পয়সা দিয়েই কিন্তু 10টা কিনতে পারবেন। বুঝেন কিনা দেখেন আবার, যেমন আগে 12 টাকা দিয়ে কিনছেন 10টা, এখন যেহেতু 20% দাম কমে যাওয়া মানে 2 টাকা 40 পয়সা কমে গেছে। যেহেতু 2 টাকা 40 পয়সা, এই 10টা কিনতে আপনি কত লাগবে? 9 টাকা 60 পয়সা হলেই তো হবে। কিন্তু আপনি কি করতেছেন? আমরা কি করতেছি? 12 টাকায় খরচ করতেছি। এই কারণে সে বলল 12 টাকায় আগের তুলনায় কয়টা বেশি পাওয়া যায়? 2টা বেশি পাওয়া যায়। এখন এই যে 2টা যে বেশি পাচ্ছি, আমি যদি খরচ না করতাম তাহলে এই টাকাটা আমার সেভ হইতো। তাহলে এই 2টা বেশি পাচ্ছি মানে তো এই টাকার জন্যে। তাহলে তাহলে 2টার দাম কত টাকা?
2 টাকা 40 পয়সা, তাহলে দুইটির বর্তমান মূল্য তাহলে পাবেন হলো 2 টাকা 40 পয়সা। তাহলে একটার বর্তমান দাম কত? তাহলে 1 টাকা 20 পয়সা, এমনি তো বোঝা যায়। তাহলে এই ধরনের অঙ্কে আপনাকে যদি এই যে কত পার্সেন্ট, এইটা জরুরি কিন্তু এইটা মনে রাখতে হবে। 20% কমে গেল, তাহলে আপনি দেখবেন কত টাকা কমলো বা কত টাকা বাড়লো। লিখে দেই, কত টাকা কমবে, কত টাকা কমবে বা বাড়বে, এটা আপনাকে হিসাব করতে হবে। কত টাকা বাড়বে বা কমবে এটা হিসাব করা লাগবে। আপনি যদি এইটা হিসাব করতে পারেন, এইটার সাথে অ্যাকচুয়ালি কোনটা মিলে যাবে, এটার সাথে ওই সংখ্যাটা মিলে যাবে, অতিরিক্ত সংখ্যা বলতে কোনটা হয় আপনি বলবেন কম পাবে অথবা বলবেন বেশি পাবে। এইটার সাথে মিলাইলেই হবে। যেমন এখানে কয় টাকা কমছে আমার, 2 টাকা 40 পয়সা কমছে, এটার কারণে 2 টাকা বেশি পাচ্ছি, তাহলে নিশ্চিত বলা যায় দুইটার দাম 2 টাকা 40 পয়সা, একটার দাম কত। এখন এইভাবে যত ধরনের অঙ্ক আছে 28 থেকে বাকিগুলা হোমওয়ার্ক। 29টাও সেম। দেখেন অঙ্কটা পড়ে দিতেছি আমি। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? 12% কমে গেছে। তাহলে এখান থেকে 60-এর 12%, 6,000-এর 12% হিসাব করলেই পাবেন আপনি। 6,000-এর 12% হিসাব করা মানে কয় টাকা? 720 টাকা। তাহলে 1 কুইন্টাল চালের দাম 720 টাকা। মুখে করা যায় কিন্তু। 30 নাম্বারটাও সেম। চালের মূল্য 10% কমে যাওয়ায় 1500 টাকায় পূর্বাপেক্ষা 3 কুইন্টাল চাল বেশি কেনা যায়। 12 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে 10% কমে গেছে। 1500 টাকা 10% মানে 150 টাকা। তাহলে 3 কুইন্টালের দাম 150 টাকা। 1 কুইন্টালের দাম হলো কয় টাকা? 50 টাকা। তাহলে 12 কুইন্টালের দাম কত টাকা? 600 টাকা। চালের মূল্য 5% বেড়ে যাওয়ায় 3,000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল কম পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? সেম, একই কথা কিন্তু। তাহলে 28 করছি আমরা, 30, 29, 31, এই তিনটা হোমওয়ার্ক। 29, 30, 31 এগুলি বাসায় করবেন। যাদের কাছে লেকচার শিট আছে হোমওয়ার্ক করে গ্রুপে দিবেন, আমি আবার চেক করে দিব। যদি আপনি জাস্ট খাতায় লিখে ছবি উঠায় পাঠিয়ে দেন, আমি চেক করে আবার আপনাকে আইদার ইনবক্স অথবা গ্রুপে পোস্ট দিয়ে দিব। দেখেন, কারণ ওই হোমওয়ার্কগুলো যদি আপনি না করেন তাহলে তো আর আগাইতে পারবেন না কিন্তু। আর আজকের বা আরেকটা ক্লাস হয়তো গ্রুপে লাইভ হবে, এরপরে তো ওই পেজ থেকে লাইভে যাব, এরপরে তো আমরা আমাদের গ্রুপে চলে যাব। সো যারা এখনও ভর্তি হন নাই, তাহলে কুইক যদি আমরা অ্যাডমিশন নিয়ে ফেলেন তাহলে দেখা যাবে সরাসরি লেকচার শিট দিয়ে আমরা ক্লাসে যেতে পারবো, কারণ সময় কম লাগবে। 32 নাম্বার, 32টা যাচ্ছি। দুইটি ক্রমিক ছাড় মানে ডিসকাউন্ট কত আছে? 20% এবং 15%। 20% ও 15%। 20% ও 15%। এককালীন কত ছাড়ের সমান? এককালীন কত ছাড়ের সমান মানে বিষয়টা এরকম, ধরেন আপনি ক্রমিক ছাড় বলতে একটা ডিসকাউন্ট দিচ্ছেন, পরে এটার উপর আবার একটা ডিসকাউন্ট দিচ্ছেন। স্পেসিফিক একটা ওয়ার্ড আছে কিন্তু। ক্রমিক ছাড় মানে ইংলিশে সাকসেসিভ ডিসকাউন্ট বলে। তাহলে আপনি যদি পরপর দুইটা ছাড় দেন, একটা ডিসকাউন্ট দিচ্ছেন, এটার উপর আবার একটা ডিসকাউন্ট, প্রথম ডিসকাউন্টটা 20%, পরেরটা হলো 15% যদি হয়, এখন বলছে দূর এত হ্যাসেল করার দরকার কি, আপনি একবারে একটা ডিসকাউন্ট দেন। তাহলে এই দুইটাতে ডিসকাউন্ট দিলে যে পরিমাণ হইতো একটাতেই সেই পরিমাণ হবে। তাহলে ডিসকাউন্টের পরিমাণটা কত হবে? ধরি যে কোনো ডিসকাউন্টের আগেই, ধরেন ডিসকাউন্টের পূর্বে ধরি এটা ছিল 100 টাকা, কোনো একটা প্রাইস 100 টাকা ছিল। 100 টাকার জিনিস থেকে যদি আপনি 20% ডিসকাউন্ট দেন, তাহলে 20% ডিসকাউন্ট দেওয়া মানে কি, এটার 20% কমাইতে হবে।
তাহলে এটা যদি 20% ডিসকাউন্ট দিচ্ছি আমি, ধরুন 20% মাইনাস করতেছি এর থেকে, তাহলে 80 টাকা পাবেন। এটা যদি 80 টাকা হয়, এখন ছিল তো 80 টাকা, এই 80 টাকার উপর আপনি কি করছেন, আবার 15% ডিসকাউন্ট দিয়েছেন, তাহলে 80 টাকা থেকে 80 এর 15% এটা আবার মাইনাস করা লাগবে। ওকে, ক্যালকুলেশন করি, কত পাই? 80 এর 15%, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 3, তাহলে এটা কত পাবেন? 80, 12 টাকা। তাহলে 12 টাকা যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা? এটা 8, 6, 68 টাকা। বোঝার চেষ্টা করি, ধরুন 100 টাকা ছিল প্রোডাক্টটার দাম, আপনি আগে 20% ডিসকাউন্ট দিচ্ছেন, দিয়ে কততে আসছেন? 80 টাকাতে আসছেন। এটা প্রথমটা শেষ। পরে আবার কি করছেন? এই 80 টাকার উপর আবার 15% ডিসকাউন্ট দিচ্ছেন। 15% ডিসকাউন্ট দিলে পরে ফাইনালি প্রোডাক্টটার দাম কত আসছে? 68 টাকা আসছে। এখন 100 টাকায় অ্যাকচুয়ালি মোটের উপর ডিসকাউন্ট পাচ্ছেন আপনি কত টাকা? মোট ডিসকাউন্ট বা মোট ছাড় হয়েছে আপনার কত টাকা? এই দেখেন, 100 টাকার প্রোডাক্ট 68 টাকা দিয়ে কিনতেছেন না, তাহলে 32 টাকা হয়েছে। কত টাকা হলো? 32 টাকা। তাহলে মোট ছাড় হবে 32%। 100 টাকায় তো 32 টাকা ছাড় পাওয়া মানে কি 32% ডিসকাউন্ট হলো। ক্লিয়ার কিনা দেখেন। আবার বলতেছি, ধরি প্রোডাক্টটার দাম ছিল 100 টাকা, 20% ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট দিয়ে এটাতে আসছে কত টাকায়? 80 টাকায়। এখন এই 80 টাকার উপর আবার 15% ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট দিয়ে পাচ্ছিল 68 টাকা। তাহলে এই 68 টাকা মানে 100 টাকার প্রোডাক্ট তো 68 টাকা। এখন এইভাবে চিন্তা করলেই তো হয়ে যাচ্ছে, 68 টাকা দিয়ে যদি আমি কিনি, তাহলে ইনএসেন্স 32 টাকা পাচ্ছি। আচ্ছা, আর এই ক্যালকুলেশনের কিছু টুকটাক ওয়ে আপনি এমনিতেই চিন্তা করতে পারবেন। 80 টাকার 15% ডিসকাউন্ট দেওয়া মানে কি? তাহলে 85% চিন্তা করেন। 80 আর 85% মানে তাহলে 68 টাকা। তাহলে 68 টাকা যদি হয়, তাহলে 100 টাকার প্রোডাক্ট ছিল। আর এই প্যাটার্নের কোশ্চেন, এই ধরনের প্রশ্ন যা থাকবে, এই যে পরপর এরকম যদি ডিসকাউন্ট থাকে, এটা আমরা এরকম একটা সূত্র দিয়ে আনসার করতে পারি। এই যে ফর্মুলা, এটা যদি আপনি মনে রাখেন, ফর্মুলার জরুরি না, আমি ট্রেডিশনাল যেভাবে দেখাইছি সেইভাবে আপনি করতে পারবেন। আর এক্সাম অ্যাপ্রোচের জন্য আপনি যদি এইটা মনে রাখেন, তাহলে সহজে আনসার করতে পারবেন। প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস পি কিউ বাই 100 দিয়ে ওটা পার্সেন্টেজ সাইন। এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? এটা পারবো হলো একই পণ্য কি করলে, যদি দাম দুইবারই বাড়ে, দুইবার বাড়লে, দুইবার কমলে, অথবা একবার বাড়বে ও একবার কমবে, এটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন একটা সিচুয়েশন। আরেকটা আছে হলো, আপনি যেমন ওই কিছু কিছু জ্যামিতির কিছু জিনিস, বৃত্ত আর বর্গ, আয়তক্ষেত্র, এদের বাহুগুলোর শতকরা পরিবর্তনের সাথে ক্ষেত্রফলের পরিবর্তন, এটাও পারবেন। তাহলে এই সূত্র দিয়ে যাওয়া যাবে, অথবা আপনি ওই ট্র্যাডিশনালি আমি যেভাবে হিসাব করে দেখাইছি সেটাও করতে পারবেন। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক, যেমন এইটা যদি আমরা করতাম, দেখেন দুইটা ক্রমিক ছাড় 20%, তাহলে ছাড় মানে ধরেন একটা বলতেছি, ধরি পি এর মান হলো ছাড়, যেহেতু তার এটা -20%, কিউ এর মান হলো -15%। আচ্ছা, এখন এইখানে একটু ঝামেলা আছে, এই যে দুইটা, এখানে শুধু একটা প্লাস লিখছে, দেখেন আপনি প্লাস মাইনাসও লিখতে পারবেন। তো দুইটাই যদি প্লাস হয় তাহলে এটা প্লাস হবে, গুণাকারে আছে, তো দুইটাই যদি মাইনাস হয় তাহলে এই জায়গাটা প্লাস হবে, আর একটা প্লাস একটা মাইনাস হলে এখানে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সো আমরা যদি এখন মান বসাতাম, তাহলে পি এর মান পাবো -20, কিউ এর মান হলো -15। যেহেতু দুইটাই মাইনাস, তাহলে এই জায়গাটা অবশ্যই প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 20 × 15
ভাগ 100 দিয়ে পার্সেন্টেজ সাইন, তাহলে এই দিয়ে কত পাবেন? এটা পাবেন হলো -35। এটা আবার কত, আবার 5 চিন্তা করে না, কিন্তু দুইটা কিন্তু -35, আর এখানে পাবেন 3। এই যেটা যদি কেটে দেন 5 দিয়ে কাটলে 3, তাহলে পাবেন হলো এত পার্সেন্ট, -32%। মাইনাস মানে ডিসকাউন্ট, মাইনাস মানে ছাড়, পাবেন 32%। তাহলে মোটের উপর 32% ছাড় পাবেন। ওকে, একই নিয়মের আরও অঙ্ক বিভিন্ন বই থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, আর এগুলো তো আগেও দেখাইছি, কিন্তু তো মূল ব্যাপারটা কিন্তু এই সূত্রটা জরুরি। কিন্তু এই সূত্র হইলে, ফর্মুলা হইলে আবার কি হয়, এক্সপ্লেন করা যায় না যে আসলে কীভাবে হইলো। এটা তো ওই যে একদম বেসিকটাতে দেখাইছি আমি, যে কীভাবে আপনি ডিসকাউন্ট দিয়ে দিয়ে যদি আসেন। কিন্তু ওই যে বারবার বলতেছি, বেসিকের পাশাপাশি আপনাকে কোনটা জানতে হবে, এক্সাম অ্যাপ্রোচটা শিখে নিতে হবে, আদারওয়াইজ তো ওই পরীক্ষায় ওইভাবে আনসার করতে পারবো না আমরা। কততে ছিলাম? 32, 33। এই যে 33টা তো সেম, দেখেন এটা আগে দেখছি। 33 একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে, একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, তাহলে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি পায়, এটা একদম জ্যামিতির হিসাবে যদি আমরা যাই, তাহলে ধরেন বৃত্তের ক্ষেত্রফল কিভাবে হিসাব করে, যদি এটা জ্যামিতির ক্লাস আরও বিস্তারিত পড়বেন। এটার সূত্র হলো πr²। এখানে আর মানে হলো ব্যাসার্ধ, তাহলে এই সূত্রটাতে যদি আমি আর এর মান যদি আমি হিসাব করতে পারি, তাহলে তো হয়ে যায়। এখন ধরেন একদম নর্মালি আমরা একটা সংখ্যা দিয়ে চিন্তা করি, ধরি আর মানে হলো রেডিয়াস, ব্যাসার্ধ ধরেন 10। এটা যদি ব্যাসার্ধ যদি 10 হইতো, তাহলে আপনি ক্ষেত্রফল কত পাইতেন? ক্ষেত্রফল পাইতেন এরকম πr², π × 10^², তাহলে পাইতেন কত? 100 পাই। কত পাবো? 100 পাই। এখন কত পার্সেন্ট বাড়ছে? 50% যদি বেড়ে যায়, খেয়াল করেন, তাহলে ধরেন এটা R1 বা R2, তাহলে নতুন ব্যাসার্ধটা কী হবে? নতুন ব্যাসার্ধ কত পাবেন? এটা আগে ছিল কত? 10। এটার আরও 50% মানে কত? 5 না? তাহলে এটা পাবেন কত? 15 যদি হয়, নতুন ক্ষেত্রফলটা আপনি কত পাবেন? ক্ষেত্রফল পাবেন π × 15^²। এখন আর 8টা লিখতেছি না, 15² মানে তো 125। তাহলে 125 যদি 225, তাহলে 225 পাই পাবেন। এখন ক্ষেত্রফল বাড়ছে নাকি কমছে? বাড়ছে ডেফিনেটলি। এটা ছিল 100 পাই, এখানে হয়ে গেছে কত? 200 পাই। এখন যদি 200 পাই হয়, তাহলে শতকরা কত বেড়েছে? শতকরা বেড়েছে কত? বাড়ছে দেখেন তো, 100 পাই বাড়ছে না? 115 পাই, কারণ এটা ছিল 125 পাই। এই 125 পাই বাড়ছে কত পাইয়ের মধ্যে? 100 পাইয়ের মধ্যে না? তাহলে এটা সরাসরি আমরা বলতে পারবো 125% বাড়ছে। ওকে, আর যদি এটা আমরা আমি যেটা আগে লিখছিলাম ওইভাবে যদি আপনি যেতে চান, সেটাতেও করতে পারবেন। কিন্তু এখানে শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে P/Q সমান ধরলেই হয়। PQ = 50, এটা যদি ধরেন তাহলে পেয়ে যাবেন। কারণ যেহেতু সার্কেলের একটা রেডিয়াস কমানো মানে কি, সব দিকে তো কমে যাবে। সো এটাকে যদি যেহেতু ইনক্রিজ করতে বলছে, তাহলে প্লাস নেব, তাহলে 50, যেহেতু সবগুলি প্লাস 50, এটা পাবেন 100%। তাহলে এটা পাবেন 100 + 25, তাহলে পাবেন 125%।
এই যে আপনি যদি কুইক আনসার করতে চান তাহলে ওইটা চাইলে আপনি ইউজ করতে পারেন, অথবা ট্রেডিশনালি আমি যেইভাবে দেখাই সেইভাবে আনসার করতে হবে। 33 করছি আমরা, 34 নাম্বারটা হোমওয়ার্ক, সেম একই জিনিস। তারপরে কোয়েশ্চেনটা আমি পড়ে দিয়েছি। 34-এর একটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেলে, একটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র বৃদ্ধি পেলে তার এক বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে। 35-এরটা হলো একটি 1000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি, পরপর 36 ও 4% কমতির পার্থক্য কত, সেম একই জিনিস। 36 নাম্বার, চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বাড়লো, সেম একই। তাহলে এখানে চিনির ব্যবহার কি পরিমাণ বাড়লো বা কমলো এটা চাচ্ছি আমরা। যাব আমি 37 নাম্বারে, কোয়েশ্চেন নাম্বার 37, আর একটা টাইপ। 37 নাম্বারটা ওকে, আর বেশি সময় নাই, আর 3-4টা অঙ্ক আছে, আপনার সাথেই থাকেন। 37 নাম্বারটা কি, চিনির মূল্য 25%, তেলের মূল্য 25% বৃদ্ধি পায়। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে কোনো খরচ বৃদ্ধি পাবে না, ওকে ঠিক আছে। এটা ধরেন এমনি চিন্তা করার চেষ্টা করি আমরা। ধরেন কত পার্সেন্ট বাড়ছে, 25% বাড়ছে। এখন 25% যদি বেড়ে যায়, ধরেন কোনো একটা জিনিসের পূর্বমূল্য ধরেন 100 টাকা ছিল, এখন 25% বাড়লে এটা বর্তমানে কত পাবেন, বর্তমান মূল্য পাবেন 125 টাকা। 25% বাড়ায়, কত পার্সেন্ট বেড়েছে, 25% বেড়েছে। 25% যদি বাড়ে তাহলে বর্তমানে পাবেন 125 টাকা। এখন প্রশ্ন হলো, আপনি যদি খরচটা না বাড়াইতে চান, আপনি যদি 125 টাকা খরচ করতে না চান, তাহলে আপনার কি করতে হবে, ব্যবহারটা কমাইতে হবে। এর মানে আগে যে পরিমাণ তেল খাইতেন সেটা খেতে পারবেন না, কারণ আগে তো তেলের দাম, বাংলাদেশে তো তেলের দাম বাড়ছে গত মাসে। আগে তেলের দাম ছিল 100 টাকা, সেই তেলের দাম এখন কত হয়েছে, 125 টাকা। এখন আপনি যদি 100 টাকায় খরচ করতে চান, তাহলে কি ওই পরিমাণ তেল আপনি পাবেন? কথার কথা ধরেন আগে 1 লিটার তেল কিনতেন আপনি 100 টাকায় দেয়, বাংলাদেশে অনেক আগে, বহুত আগে ছিল, 1 লিটার কিনতেন 100 টাকায় দেয়। এখন সেই 1 লিটারের দাম এখন কত হয়ে গেছে, 125 টাকা। এখন দোকানদারকে আপনি যদি 250 টাকা নিয়ে বলেন যে ভাই আমারে, মানে 200 টাকা নিয়ে যদি বলেন আমরা 2 লিটার তেলের একটা বোতল দেন, দিবে না। সে বলবে 2 লিটার তেল এখন হয়েছে কত টাকা, 250 টাকা। এখন হিসেবে আপনি যদি এখন কি করতে চান যে না আমি 250 টাকা খরচ করতে পারবো না, টাকা খরচ করবো আমি 200, তো দোকানদার আপনার 2 কেজি তেল দিবে? কোনো অবস্থাতেই দিবে না, কারণ 2 কেজি তেলের দাম এখন হয়ে গেছে 250 টাকা। আপনি কত টাকা কম পাবেন? ধরেন 1 কেজি দিয়ে চিন্তা করি, প্রতি 125 টাকায় আপনার কি করা লাগবে, 25 টাকার তেল কম নিতে হবে, কম ব্যবহার করতে হবে। প্রতি 100 টাকায় 125 টাকায় 25 টাকার তেল কম নিতে হবে, আদারওয়াইজ তো আপনি ওই 100 টাকায় আসতে পারতেছেন না। এইটাই একটা প্যাচ। এটা অনেকেই শুধু 100 দিয়ে চিন্তা করে, ওরা 100 দিয়ে চিন্তা করে ওটা ঝামেলা করে ফেলে, কারণ প্রতি 125 টাকায় কিন্তু আপনি 25 টাকার কম পাচ্ছেন। তাহলে এইটাই যদি আপনাকে এখন বলতাম শতকরা কত কম পাবেন, তাহলে 1 টাকায় কম পাবেন 125/25 টাকা, তাহলে 100 টাকায় কম পাবেন কত, 100 টাকায় কম পাবেন 125। শতকরা কত কমাইতে হবে, তাহলে যদি আপনি এটা কমান 5-20, এর মানে 20% কমাইতে হবে। কয় পার্সেন্ট কমাইতে হবে, 20% কমাইতে হবে। আপনি যদি 20% যদি কমান, তাহলে কি হবে, 25% যদি বেড়ে গেছিল,
তাহলে আমরা এখানে দেখলাম যেহেতু 25% বাড়ছিল যে জিনিসটা, সেটার কয় পার্সেন্ট কমাইছি আমরা? 20% কমাইছি। কমানোর কারণে কি হয়েছে? তাহলে আর আমার খরচ আর কি হয় নাই, বাড়ানো লাগে নাই, কিন্তু খরচ আগে যা ছিল তাই আছে। 25% বাড়াইলে 20% কমাইতে হবে, মাস্ট। আদারওয়াইজ কী হবে না, আপনি আপনার যে খরচ আছে সেই খরচটা কিন্তু আপনি আর করতে পারবেন না, মেনটেন করতে পারবেন না। তাহলে ব্যবহারটা কমাইতে হবে, কম খাইতে হবে। যেহেতু তেলের দাম বেড়ে গেছে, আর সয়াবিন তেল না খাইলেই বা কী হয়? আর সয়াবিন তেল ছাড়া, মহিলারা সয়াবিন তেল ছাড়া রান্না করবে। ওকে, অনেকে বলে সরষের তেল, বাংলাদেশে কোনো সরষের তেল নাই, সরষের তেল পাওয়া যায় না। আচ্ছা, এটার জন্য একটা ওয়ে আছে, যদি আমরা ওইটাতে নিতে চাই সেটাও দেখতে পারেন। দ্রুত চিন্তা করা যায়। যেমন ধরেন যে একটু আগে আমি এটা লিখছিলাম, এরকম লিখছিলাম না, 125 25 গুণ 100, এইটাই তো কাটাকাটি করে 20 বানাইছিলাম। দেখেন এটা আমরা এরকম লিখতে পারি, 100 যোগ 25, এই 125টাতে ভেঙে লিখছি, 25 যোগ 100। এখন ধরেন এটা চেঞ্জ করে লিখতেছি, 100 যোগ 25, আর লিখলাম, সরি এটা লিখি এই লেটারটা দিয়ে লিখি আর, তাহলে এটা পাবো আর গুণন 100, আর গুণন 100। এটা হলো 25% বাড়ছে। যদি বলতো 25% কমছে, তাহলে আপনি কি লিখতেন? এরকম লিখতাম, এই যে প্রতি 100 তখন 80 টাকা হয়ে যাবে। তখন 80 টাকায় পাবো আমি কত টাকা? এই দেখেন, প্রতি 80 টাকায় আমি বেশি পাচ্ছি হলো 25 টাকার তেল। তাহলে 1 টাকায় বেশি পাবো 80 ভাগের 25, তাহলে 100 টাকায় বেশি পাবো 80, 25, 100। এখন এইটাকেই ঘুরায় লিখতেছি। দেখেন, এটা যদি আমি এরকম লিখি, 25 গুণ 100, 100 বিয়োগ 25, সরি 80 বলতেছি কেন, এটা 75, 25 না 75, সরি 75, 75। তাহলে তাই লিখলাম 100 বিয়োগ 25। এইটা মূলত, এটা কিন্তু একটা, আপনি যদি মানে কুইক যদি করতে চান তাহলে এইটা মনে রাখতে পারেন। এইটা মনে রাখলেও কিন্তু আনসার করতে পারবেন। যখন দেখেন এটা আমি 25% কমাইতে বলছি, কমেছে, তাহলে 25% কমলে তো আপনি জিনিস বেশি পাবেন। প্রতি 75 টাকায় 25 টাকার জিনিস বেশি পাবেন, 100 টাকায় কত পাবেন এই হিসাবে। যখন কমতেছে তখন এই দেখেন এটা মাইনাস হইতেছে, যখন বাড়তেছে তখন প্লাস হইতেছে। এটা আমরা কম্বাইন করে লিখতে পারি। যদি কোনো কিছুর দাম একই রাখতে চাই, কোনো কিছুর ব্যবহার যদি আমি মানে ওই মূল প্রাইসটা, অরিজিনাল প্রাইসটা যদি একই রকম রাখতে চাই, তাহলে শতকরা পরিবর্তন কি হবে? আর গুণ 100, 100 প্লাস মাইনাস আর, শুধু এটা মনে রাখলেই হবে। যদি ইনক্রিজ করে তাহলে বলে বৃদ্ধি হলে প্লাস নেবেন, আর যদি কমেছে বলে তাহলে মাইনাস নেবেন, তাহলে হবে। এটার কিছু কিছু সংখ্যা আপনি মুখস্থ করে রাখতে পারেন, এগুলো কিন্তু সহজে মুখস্থ রাখা যায়। ধরেন যদি কোনোটার বেড়েছে তাহলে এদিকে কমে যাবে, কারণ এগুলো পরীক্ষা অনেক সময় কমন পড়ে যায়। তারপর দেখাই দিতেছি, ধরেন 10% যদি কোনোটার বাড়ে, তাহলে 9 সমস্ত 11 ভাগের 1% কমানো যায়। 20% যদি কোনোটার বাড়ে, ওটা জাস্ট ওই এখানে বসাইলেই হবে আর কি। এটা কেন লিখতেছি, এই সংখ্যাগুলো দিয়ে প্রচুর প্রশ্ন আসে আর কি। 25% বাড়লে 20% কমানো যায়। 50% যদি বাড়ে তাহলে এটা 33.33% কমানো যায়। 60% যদি বেড়ে যায় তাহলে 37.5% কমানো যায়। এই সংখ্যাগুলো দিয়ে পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন থাকে। তাহলে এই কয়েকটা যদি আপনি মুখস্থ রাখেন, তাহলে ওই দেখা যায় এক্সামে সহজে এগুলি আনসার করতে পারবেন আর কি। ওকে, আজকে আর না যাই, মোটামুটি যে কটা টাইপ ছিল সবই দেখানো আছে। আর বাকি লেকচার শিটটা ওখানে দেয়া থাকবে, পিডিএফ আকারে আছে। আপনারা যারা বাকি অঙ্কগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিছি এগুলি বাসায় করেন, বাসায় করে এটা আবার ওই আমাদের গ্রুপে আপনি আপ করে দেন, আমি চেক করে দেবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা এখনও ভর্তি হন নাই, আমাদের নেক্সট ক্লাসগুলি হবে আরেকটা মনে হয় পেজ থেকে যাবে, আর একটা বা দুইটা ক্লাস হয়তো আমরা পেজ থেকে যাব। এরপরে যারা শুধুমাত্র ভর্তি হবে তাদের জন্য এক্সক্লুসিভ গ্রুপ থেকে ক্লাস হবে। আর যখন গ্রুপ থেকে ক্লাস হবে তখন তো আর বোর্ড ইউজ করা লাগতেছে না, মানে বোর্ডে লেখা লাগতেছে না কোশ্চেনটা আমাদের, কারণ তখন তো আপনার কাছে লেকচার শিট থাকবে।
ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।